আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। এখন পড়ছি দ্য 7 হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল বইটির নবম পর্ব, চতুর্থ অভ্যাস। ভাবুন উভয়ের জয় হবে। আন্তঃব্যক্তিক নেতৃত্বের মূলনীতিসমূহ। আমরা স্মৃতিতে স্বর্ণালী নিয়মকে প্রতিশ্রুতিবদ্ধ করেছি, চলুন এখন এটি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ করি। অ্যাডউইন মার্খাম। একবার আমাকে একটি কোম্পানির সঙ্গে কাজ করতে বলা হয়। কোম্পানির কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার অভাবের কারণে এই কোম্পানির প্রেসিডেন্ট দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তিনি আমাকে বলেছিলেন, স্টিফেন, আমাদের মূল সমস্যা হলো এরা সবাই প্রতিক্রিয়াশীল ও স্বার্থপর। এরা কোনোভাবেই সহযোগিতা করতে চায় না। যদি তারা সহযোগিতা করত তবে আমরা অনেক বেশি কাজ করতে পারতাম। আপনি কি আমাদেরকে এমন একটি মানব সম্পর্ক উন্নয়নমূলক কর্মসূচি তৈরি করে দিতে পারেন যা এই সমস্যাটির সমাধান করবে? আপনাদের সমস্যাটা কি ব্যক্তিঘটিত নাকি প্যারাডাইম ঘটিত? আমি জিজ্ঞাসা করি। আপনি অনুসন্ধান করে দেখুন, তিনি জবাব দিলেন। সুতরাং আমি তাই করলাম। অনুসন্ধান করে যা দেখা গেল তাতে আমি বিস্মিত হই। সত্যি প্রত্যেকটি লোক স্বার্থপর, সহযোগিতা করতে চায় না, কর্তৃপক্ষের প্রতি বিরূপ, আত্মরক্ষামূলক ভাব বিনিময় করে। আমি দেখতে পেলাম পারস্পরিক সম্পর্কের আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেক বেশি পরিমাণে উত্তোলন করার ফলে এই কোম্পানির লোকজনের মধ্যে বিশ্বাসের মাত্রা নেমে গিয়েছে। আমি প্রেসিডেন্টকে বললাম, চলুন বিষয়টিকে গভীরভাবে বিশ্লেষণ করি। আপনার লোকজন কেন সহযোগিতা করে না? তাদের এই অসহযোগিতার জন্য তারা কি পুরস্কার পাচ্ছে? অসহযোগিতা করার জন্য কোনো পুরস্কার নেই, সভাপতি আমাকে নিশ্চিত করলেন। বরং তারা যদি সহযোগিতা করে তাহলে তাদের জন্য অনেক বড় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সত্যি তারা কি পুরস্কৃত হতো? আমি জিজ্ঞাসা করি। অনুসন্ধান করে দেখা গেল প্রেসিডেন্ট কোম্পানির লোকদের মধ্যে প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলছেন, সহযোগিতার নয়। তিনি প্রতিযোগিতার দৃষ্টান্তে অবস্থান করছেন, ব্যবস্থাপনার মধ্যে প্রতিযোগিতার বীজ বুনছেন, অথচ সহযোগিতার ফল লাভ করতে চাচ্ছেন এবং যখনই ব্যর্থ হচ্ছেন তখনই কৌশলের আশ্রয় নিচ্ছেন। কিন্তু আপনি কখনোই গাছের শিকড় পরিবর্তন না করে ফলের পরিবর্তন করতে পারবেন না। মানসিক এবং আচরণ নিয়ে কাজ করা অনেকটা গাছের পাতা ছিঁড়ে ফেলার মতো। সুতরাং আমরা প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত উৎকর্ষতার বদলে ভিন্ন উপায়ে তথ্য ও অনুদান সংক্রান্ত নিয়মাবলীর দিকে অধিকতর গুরুত্ব প্রদান করলাম, যা সহযোগিতা করার মূল্যবোধকে জোরপূর্বক প্রবেশ করালো। আপনি একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন আর দারোয়ানি হন, যখনই আত্মনির্ভরশীলতার পর্যায় থেকে পারস্পরিক নির্ভরশীলতার পর্যায়ে পৌঁছাবেন তখনই নেতৃত্বের ভূমিকায় আপনি অবতীর্ণ হবেন। পারস্পরিক নির্ভরশীলতা, তা যে কোনো ধরনের হোক না কেন, তা আপনাকে অন্যকে প্রভাবিত করার শক্তি যোগাবে। কার্যকারী আন্তঃব্যক্তিক নেতৃত্বের অভ্যাস হলো এমন ভাবা যে উভয়ের জয় হবে। মানুষের মিথস্ক্রিয়ার ৬টি দৃষ্টান্ত। উভয়ের জয় কোনো কৌশল নয়, এটি মানুষের মিথস্ক্রিয়ার একটি দর্শন। মানুষের মিথস্ক্রিয়ার ৬টি দৃষ্টান্ত রয়েছে, তার মধ্যে এটি একটি। এই ৬টি দৃষ্টান্ত হলো: ১. আমি জিতব, তুমিও জিতবে বা উভয়ের জয়। ২. আমি জিতব, তুমি হারবে। ৩. আমি হারব, তুমি জিতবে। ৪. আমিও হারব, তুমিও হারবে। ৫. আমি জিতব এবং ৬. আমি জিতব, তুমিও জিতবে অথবা কোনো চুক্তিই নয়। ১. আমি জিতব, তুমিও জিতবে বা উভয়ের জয়। উভয়ের জয় হলো মন ও হৃদয়ের এমন এক রকমের গঠন যা মানুষের সকল মিথস্ক্রিয়ার ক্ষেত্রে পারস্পরিক সুবিধা সন্ধান করে। আমিও জিতব, তুমিও জিতবে কথাটির অর্থ হলো পরস্পরের মধ্যে এমন একটি মৈত্রিক্য বা সমাধান যা পরস্পরের জন্যই মঙ্গলজনক এবং পরস্পরের জন্য সন্তুষ্টজনক। এরকম সমাধানে সবগুলো পক্ষই গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কর্মপরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে। আমিও জিতব, তুমিও জিতবে অবস্থা জীবনকে একটি সহযোগিতামূলক অবস্থানে দেখতে পায়, প্রতিযোগী অবস্থানে নয়। বেশিরভাগ মানুষই দ্বিবিভাজনের দৃষ্টান্ত থেকে মিথস্ক্রিয়াকে দেখতে অভ্যস্ত, অর্থাৎ তারা শক্তিশালী অথবা দুর্বল, বিজয়ী অথবা পরাজিত এভাবে দেখতে অভ্যস্ত। এ রকমের দৃষ্টিভঙ্গি কোনো মূলনীতির ওপর প্রতিষ্ঠিত নয়, বরং এর ভিত্তি হলো ক্ষমতায় পদমর্যাদা। আমিও জিতব, তুমিও জিতবে চিন্তা এমন একটি দৃষ্টান্তের ওপর ভিত্তি করে গড়ে ওঠে যে দৃষ্টান্ত মনে করে প্রত্যেক মানুষের জন্য অজস্র সুযোগ রয়েছে এবং একজনের সাফল্য বা বিজয়ের মূল্য হিসেবে অন্যের সাফল্যকে বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই। আমিও জিতব, তুমিও জিতবে
তৃতীয় বিকল্পের অন্তর্ভুক্ত একটি বিশ্বাস। এটি এমন পথ যা আমার বা তোমার দ্বারা নির্ধারিত নয়, বরং এটি একটি শ্রেষ্ঠতর পথ, একটি সর্বোত্তম পন্থা। ২. আমি জিতব, তুমি হারবে। আমি জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের একটি বিকল্প পন্থা হলো আমি জিতব, তুমি হারবে দৃষ্টান্ত। এর অর্থ হলো আমি বিজয়ী হলে তুমি পরাজিত। নেতৃত্বের প্রকারভেদ অনুযায়ী এই ধরন হলো কর্তৃত্বমূলক। আমি আমার পথ পেয়েছি, তুমি তোমার পথ পাওনি। আমি জিতব, তুমি হারবে দৃষ্টান্তের মানুষ নিজের পথ খুঁজে নেওয়ার জন্য নিজের পদমর্যাদা, ক্ষমতা, ডিগ্রি, সম্পত্তি বা ব্যক্তিত্বকে ব্যবহার করে। জন্মের পর থেকেই অধিকাংশ মানুষের মানসিকতা আমি জিতব, তুমি হারবে পাণ্ডুলিপি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। এক্ষেত্রে পরিবারই সবচেয়ে বেশি প্রভাবকের ভূমিকা রাখে। যখন এক সন্তানকে অন্য সন্তানের সঙ্গে তুলনা করা হয়, যখন তুলনার ভিত্তিতে কোনো সন্তানকে মমতা, ভাবাবেগ, সময় ইত্যাদি দেওয়া বা না দেওয়া হয়, তখন সেই সন্তান আমি জিতব, তুমি হারবে দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করতে বাধ্য হয়। যখন কাউকে শর্ত সাপেক্ষে ভালোবাসা দেয়া হয়, তখন কাউকে মমতা অর্জন করতে হয়, তখন সে মনে করে যে আত্মমূল্য মূল্যবান নয় বা আত্মমূল্যের কারণে সে ভালোবাসার যোগ্য নয়। তখন আত্মমূল্য তার অভ্যন্তরে অবস্থান করে না, বরং বাইরে অবস্থান করে। অন্যের সঙ্গে তুলনা করে অথবা কোনো প্রত্যাশা পূরণ করে তারা মূল্যবান হয়। এর ফলে তারা আমি জিতব, তুমি হারবে এই মানসিকতা নিয়ে গড়ে ওঠে। আমি জিতব, তুমি হারবে মানসিকতা গঠনের আরও একটি উৎস হলো সঙ্গীরা। একটি শিশু প্রথমে তার মা বাবার কাছে, অতঃপর সঙ্গীদের কাছে স্বীকৃতি বা গ্রহণযোগ্যতা প্রত্যাশা করে। সঙ্গীরা তার রক্ত সম্পর্কের আত্মীয় হতে পারে, আবার তার আত্মার আত্মীয় হতে পারে। কিন্তু মাঝে মধ্যে সঙ্গীরা কত নিষ্ঠুর হয় সেই সম্পর্কে আমাদের সকলেরই অভিজ্ঞতা রয়েছে। তারা তাদের কোনো সঙ্গীকে সম্পূর্ণভাবে তাদের প্রত্যাশা পূরণের বা ভালো লাগার মানদণ্ডে বিচার করে গ্রহণ বা বর্জন করে। এতে আমি জিতব, তুমি হারবে মনোভাব দৃঢ়ভাবে প্রথিত হয়। আমি জিতব, তুমি হারবে দৃষ্টান্তে আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হল প্রাতিষ্ঠানিক শিক্ষা জগৎ। পরিবার ও সঙ্গীদের কাছ থেকে প্রাপ্ত এই দৃষ্টান্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা পুনর্মুদ্রিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার মান নির্ধারণের সাধারণ মানদণ্ড হল কেউ সি গ্রেড পেয়েছে বলে আমি এ গ্রেড পেয়েছি, কেউ দ্বিতীয় হয়েছে বলে আমি প্রথম, কেউ অকৃতকার্য বলেই আমি কৃতকার্য। এরকম মূল্যায়ন ব্যবস্থা আত্মমূল্যকে স্বীকৃতি দেয় না, সকলকে বাহ্যিক দিক থেকে মূল্যায়ন করে। মানুষের মান আর সম্ভাবনা তার বর্তমান আত্মশক্তির দ্বারা নির্ণীত না হয়ে বরং অন্য মানুষের সঙ্গে তুলনা দ্বারা নির্ণীত হয়। আর এই মান তাদের সামাজিক মূল্য নির্ধারণ করে। অর্থাৎ বাহ্যিক মানদণ্ডই মানুষের সুযোগের দরজা খুলে দেয় বা তা বন্ধ করে দেয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পুরো প্রক্রিয়ার মধ্যে রয়েছে প্রতিযোগিতা, সহযোগিতা নয়। আরেকটি শক্তিশালী প্রোগ্রামিং এজেন্ট হলো শারীরিক কসরত বা খেলাধুলা, বিশেষ করে সেই সব তরুণদের জন্য যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রায়শই তাদের মধ্যে এমন দৃষ্টান্ত সৃষ্টি হয় যে জীবন একটি বিশাল ক্রীড়াক্ষেত্র এবং এখানে কিছু মানুষ হারে এবং কিছু মানুষ জয়লাভ করে। ক্রীড়াক্ষেত্রে জয় অর্থ কাউকে পরাজিত করা। আরেকটি এজেন্ট হলো আইন। আমরা একটি মামলাবাজ সমাজে বাস করি। কারো সাথে বিবাদ সৃষ্টি হলে অধিকাংশ মানুষ প্রথমে যে চিন্তাটি করে তা হলো তারা বিপক্ষের বিরুদ্ধে মামলা করবে, তাকে আদালতে হাজির করিয়ে দণ্ড প্রদানের মাধ্যমে জয়লাভ করবে। এই ধরনের প্রতিরক্ষণ প্রবণ মানুষ সৃজনশীল হতে পারে না, সহযোগিতামূলকও হতে পারে না। অবশ্যই আইনের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আইন না থাকলে সমাজ ক্ষয়প্রাপ্ত হবে। কিন্তু আইন মানুষকে রক্ষা করলেও সম্মিলিত অবদান সৃষ্টি করে না। এর সর্বোচ্চ ইতিবাচক ফলাফল হলো সমঝোতা। আইন একটি বিরোধিতামূলক ধারণার ওপর প্রতিষ্ঠিত। তাই যে প্রচলিত আইন কানুন আমাদের রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা করে, তাও আমি জিতব, তুমি হারবে দৃষ্টান্তের প্রশিক্ষণ দেয়। যেখানে প্রতিযোগিতা থাকে এবং বিশ্বাস নিম্নমানের থাকে, সেখানে আমি জিতব, তুমি হারবে দৃষ্টান্ত থেকে চিন্তা করার সঙ্গত বলে মনে হয়। কিন্তু জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিযোগিতার নয়। আমরা প্রতিদিন আমাদের দাম্পত্য সঙ্গী, আমাদের সন্তান, সহকর্মী বা প্রতিবেশী অথবা বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে বাঁচি না। তোমাদের দাম্পত্য জীবনে কে বিজয়ী? এই রকমের প্রশ্ন করা হাস্যকর। দাম্পত্যে দুইজন যদি বিজয়ী না হয় তবে বুঝতে হবে উভয়েই পরাজিত। বাস্তবে বেশিরভাগ জীবনই পরস্পর নির্ভরশীলতার জীবন, কেবল আত্মনির্ভরশীলতার জীবন নয়। জীবনে আপনি যেসব ফলাফল প্রত্যাশা করেন তার যাত্রা ভঙ্গ করবে। তারা ভুলে যাবে যে অন্যকে খুন করার অর্থ হলো আত্মহত্যা করা, প্রতিশোধ প্রবণতা হলো শাখের করার।
আমার জানা দুইজনের পরাজিত হওয়ার এমন একটি ঘটনার কথা বলি। এক ভদ্রলোকের বিবাহ বিচ্ছেদ নিয়ে কোর্টে মামলা চলছিল। মামলার রায়ে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কোর্ট ভদ্রলোককে তার সম্পত্তি বিক্রি করে অর্ধেক মূল্য প্রাক্তন স্ত্রীকে পরিশোধ করার নির্দেশ দান করেন। ভদ্রলোক প্রথমেই $10,000 বেশি মূল্যের গাড়িটি মাত্র $50 বিক্রি করে স্ত্রীকে $25 পরিশোধ করেন। তার স্ত্রী আবার কোর্টের শরণাপন্ন হলে কোর্ট খোঁজ নিয়ে দেখে যে স্বামী এই পদ্ধতিতে সমস্ত সম্পত্তি কম দামে বিক্রির জন্য চেষ্টা চালাচ্ছেন। এটি হলো আমিও হারবো তুমিও হারবে মানসিকতার ক্ষতিকর দিক। এই প্যারাডাইম শত্রুকেন্দ্রিক। এর লক্ষ্য হলো বিরোধমূলক দ্বন্দ্ব, আর এর দর্শন হলো বৈপরীত্যের সংঘাতের দর্শন, যুদ্ধের দর্শন। আমিও হারবো তুমিও হারবে দৃষ্টান্ত অতিমাত্রায় নির্ভরশীল লোকদেরও দর্শন, যারা আন্তঃনির্দেশনাহীন দুর্বল প্রাণী এবং তারা মনে করে অন্যদেরও তাদের মতো হওয়া উচিত। ৫. আমি জিতব। আরেকটি সাধারণ দৃষ্টান্ত হলো কেবল জয়ের কথা চিন্তা করা। বিজয়ী মানসিকতার মানুষ অন্যেরা পরাজিত হোক তা আন্তরিকভাবেই চায় না। তার কাছে পরাজয় অপ্রাসঙ্গিক। তারা যা চায় তা পেতে চায়। যেখানে কোনো প্রতিযোগিতা থাকে না, সেখানে বাহ্যিক লেনদেনের ক্ষেত্রে বিজয়ী হওয়াই হলো সবচেয়ে সাধারণ দৃষ্টিভঙ্গি। বিজয়ী মানসিকতার একজন মানুষ তার নিজের উদ্দেশ্য সাধনের নিশ্চয়তা প্রত্যাশা করে এবং অন্যের উদ্দেশ্য সাধনে তার কাছে পরাজয় অপ্রাসঙ্গিক। তারা যা চায় তা পেতে চায়। যেখানে কোনো প্রতিযোগিতা থাকে না, সেখানে প্রাত্যহিক লেনদেনের ক্ষেত্রে বিজয়ী হওয়াই হলো সবচেয়ে সাধারণ দৃষ্টিভঙ্গি। বিজয়ী মানসিকতার একজন মানুষ তার নিজের উদ্দেশ্য সাধনের নিশ্চয়তা প্রত্যাশা করে এবং অন্যের উদ্দেশ্য সাধনের নিশ্চয়তার ব্যাপারটি অন্যের উপর ছেড়ে দেয়। কোনটি শ্রেষ্ঠ? পারস্পরিক নির্ভরশীল সম্পর্কের ক্ষেত্রে উপরের যে 5টি বিকল্প নিয়ে আলোচনা করা হলো, এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ? এই প্রশ্নের উত্তর হলো তা বাস্তব অবস্থা বা পরিস্থিতির উপর নির্ভর করে। আপনি যদি একটি ফুটবল খেলার বিজয়ী হতে চান, তবে এর অর্থ হলো আপনার বিপক্ষ দল পরাজিত হবে। এতে আমি জিতব তুমি হারবে মানসিকতাই কাম্য। আপনি যদি এমন একটি আঞ্চলিক অফিসে কাজ করেন যা আরেকটি আঞ্চলিক অফিস থেকে অনেক মাইল দূরে অবস্থিত এবং এই দুই অফিসের মধ্যে যদি কোনো কাজের সম্পর্ক না থাকে, তবে আপনার ব্যবসাকে উদ্দীপ্ত করার জন্য হয়তো আপনাকে আমি জিতব তুমি হারবে দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হতে পারে। আবার আপনি যদি সম্পর্ককে গুরুত্ব দেন, তবে কোনো কোনো বিশেষ পারিপার্শ্বিক অবস্থায় আমি হারবো তুমি জিতবে অবস্থান নিতে পারেন। এতে অন্যকে যথার্থ অর্থে স্বীকৃতি দেওয়া হবে। তখন আপনার দৃষ্টিভঙ্গি হবে এরকম, আমি যা চাই তা তোমার সঙ্গে আমার সম্পর্কের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ নয়। চলো এবারের মতো তোমার কথা মতোই কাজটি হোক। আপনার কাছে যদি এমন মনে হয় যে যে সময় ও শ্রমের বিনিময়ে আপনি একটি কাজে বিজয় অর্জন করবেন, তার জন্য অন্য একটি ক্ষেত্রে আপনাকে আরো অনেক বেশি মূল্য দিতে হবে, এরকম অবস্থায় আপনি প্রথম ক্ষেত্রটিতে আমি হারবো তুমি জিতবে দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারেন। আবার আপনার অবস্থাটি যখন এমন যে আপনার সন্তানের জীবন বিপন্ন, তখন আপনি অন্যান্য মানুষের সুবিধা অসুবিধা বা পারিপার্শ্বিকতার কথা বিবেচনা না করে সন্তানের জীবন রক্ষা করতে চাইবেন এবং এও চাইবেন অন্যদের বাঁচার দায়িত্ব অন্যরা গ্রহণ করুক। অর্থাৎ তখন আপনি বিজয়ী মানসিকতা গ্রহণ করবেন। সুতরাং বলা যায় আপনার সর্বোৎকৃষ্ট পছন্দটি নির্ভর করবে বাস্তব অবস্থার উপর। ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাস্তবতাকে সঠিকভাবে অনুধাবন করা এবং যে কোনো একটিমাত্র দৃষ্টান্তকে সকল ক্ষেত্রে ব্যবহার না করা। তবে বেশিরভাগ বাস্তবতাই হলো পারস্পরিক নির্ভরশীল বাস্তবতার অংশ। তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমিও জিতব তুমিও জিতবে দৃষ্টিভঙ্গি হলো 5টি বিকল্পের মধ্যে অধিকতর গ্রহণযোগ্য বিকল্প। পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কে আমি জিতব তুমি হারবে দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়, কারণ এতে আমার প্রতি আপনার অনুভূতি কমে যাবে, আপনার মনোভাব বিগড়ে যাবে, ফলে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। যদি আমি আপনার কোম্পানির একজন সরবরাহকারী হই এবং কোনো নির্দিষ্ট পণ্যের দামের ব্যাপারে দর কষাকষির পর যদি আমার নির্ধারিত মূল্যকে মেনে নিতে আপনি বাধ্য হন, তাহলে এই বিশেষ ক্ষেত্রে বর্তমানে আমি লাভবান হব, সন্দেহ নাই। কিন্তু ভবিষ্যতে আপনি কি আবার আমার কাছে আসবেন? সুতরাং আমার এই স্বল্পমেয়াদী লাভ হবে দীর্ঘমেয়াদী লোকসান। ফলে পারস্পরিক নির্ভরশীল বাস্তবতায় স্বল্পমেয়াদে আমি জিতব তুমি হারবে হলো দীর্ঘমেয়াদী আমিও হারবো তুমিও হারবে অবস্থা। আবার আমি যদি আমি হারবো তুমি জিতবে দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তবে আপনি হয়তো বর্তমান মুহূর্তে যা চান তা পেয়ে গেলেন, কিন্তু আপনার সঙ্গে দীর্ঘদিন কাজ করার ক্ষেত্রে আপনার প্রতি আমার মনোভাবের কি অবস্থা হবে? আমি হয়তো আপনার সন্তুষ্টির ব্যাপারে মনোযোগী থাকব না। ভবিষ্যতে যে কোনো লেনদেনে আমি হয়তো আরো দৃঢ় অবস্থান গ্রহণ করব। ফলে আমরা আবারও আমি হারবো তুমি হারবে দৃষ্টান্তে পতিত হচ্ছি। তাই কোনো প্রেক্ষাপটেই আমি হারবো তুমিও হারবে অবস্থান গ্রহণযোগ্য নয়।
এছাড়া আমি যদি কেবল আমার নিজের বিজয়ের প্রতি মনোযোগী হই এবং আপনার অবস্থানকে বিবেচনা না করি, তবে কোনো প্রকারের ফলপ্রসূ সম্পর্কের ভিত্তি গড়ে উঠবে না। দীর্ঘমেয়াদে কোনো কিছু যদি আমাদের দুজনের জন্য বিজয় বা লাভজনক না হয়, তবে আমরা দুজনেই ক্ষতিগ্রস্ত হব। এটি উভয়ের জন্যই পরাজয়। এই কারণেই পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কে আমিও জিতব, তুমিও জিতবে অবস্থান হলো একমাত্র বাস্তবানুগ পন্থা। এর মাধ্যমেই সহযোগিতা বা যৌথক্রিয়া সম্ভব হয়। ৬. আমিও জিতব, তুমিও জিতবে অথবা কোনো চুক্তি নয়। যদি উভয় পক্ষ একটি ঐক্যমতের ভিত্তিতে সমাধানে না এসে থাকেন, যা উভয় পক্ষের কাছে সমর্থনযোগ্য হতে পারত, তাহলে এর উভয়ের জয় সম্পর্কিত আরও উচ্চতর অভিব্যক্তির দিকে অগ্রসর হতে পারত, যার নাম উভয়ের জয় অথবা কোনো চুক্তি নয়। চুক্তিহীনতার অর্থ হলো আমরা যদি লাভজনক কোনো সমাধানে পৌঁছাতে না পারি, তবে দ্বিমত পোষণ করার ক্ষেত্রে একমত হব, অর্থাৎ কাজটি করব না বা কোনো রকম চুক্তিবদ্ধ হব না। উভয় পক্ষের জন্য লাভজনক না হলে কোনো প্রত্যাশা গড়ে তোলা হবে না, কোনো কাজ করা হবে না। আমি তোমাকে নিয়োগ করছি না বা কোনো বিশেষ কাজে আমার সঙ্গে নিচ্ছি না, কারণ এটা তখন স্পষ্ট যে আমাদের মূল্যবোধ বা আমাদের লক্ষ্য পরস্পর বিরোধী। প্রত্যাশা সৃষ্টি হওয়ার পর উভয় পক্ষের স্বপ্নভঙ্গ হওয়ার চেয়ে আগেভাগেই বাস্তবতাকে উপলব্ধি করে নেওয়া অনেক বেশি ভালো। যখন আপনি মনে মনে কোনো চুক্তি নয় বিকল্পটি ধারণ করবেন, তখন আপনি অনেকটা স্বাধীন বোধ করবেন, কারণ তখন আপনার পক্ষে অন্যকে ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আপনার এজেন্ডাকে চাপিয়ে দেওয়ার প্রবণতাও থাকবে না এবং আপনি যা চান তার জন্য চেষ্টা করাও প্রয়োজন বোধ করবেন না। তখন আপনি উন্মুক্ত থাকতে পারবেন। আপনি তখন বিষয়টির মূল্য, নিহিত গভীরতর সমস্যাবলীকে বুঝতে চেষ্টা করতে পারবেন। চুক্তিহীনতা একটি সুযোগ। আপনি সৎভাবে বলতে পারেন, আমি কেবলমাত্র আমিও জিতব, তুমি জিতবে এরকম অবস্থা চাই। আমি বিজয়ী হতে চাই এবং আমি চাই আপনারাও বিজয়ী হন। আমি আমার স্বার্থ রক্ষা করব এবং আপনারা অস্বাচ্ছন্দ্য বোধ করবেন, এটা আমি চাই না, কারণ তা আপনাদেরকে কাজে নিরুৎসাহিত করবে। অন্যদিকে আমার মনে হয় আপনারা যদি কেবল আপনাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেন আর আমি যদি বঞ্চিত হই, তবে তাতে আপনারাও ভালো বোধ করবেন না। সুতরাং আসুন আমরা আমিও জিতব, তুমিও জিতবে মানসিকতা থেকে, অর্থাৎ কেউ হারবো না এরকম মানসিকতা থেকে কাজ করি। আসুন আমরা এই অবস্থান নির্ণয়ের জন্য কাজ করি। আমরা আরও একটি বিষয়ে একমত হই যে আমরা যদি প্রত্যেকেই জিতব এরকম একটি অবস্থান খুঁজে বের করতে ব্যর্থ হই, তবে একত্রে কাজ করব না। যে সিদ্ধান্ত আমাদের উভয় পক্ষের জন্য মঙ্গলজনক নয়, সেই সিদ্ধান্ত নিয়ে কাজ করার চাইতে কাজ না করা অনেক ভালো। তাহলে অন্য কোনো সময়ে অন্য কোনো কাজ হয়তো আমরা একত্রে করতে পারবো। আমিও জিতব, তুমিও জিতবে অথবা কোনো চুক্তি নয়। এই ধারণাটি শেখার কিছুদিন পর একটি ছোট্ট কম্পিউটার কোম্পানির প্রেসিডেন্ট আমার সাথে নিম্নোক্ত অভিজ্ঞতা শেয়ার করেন। আমরা একটি নতুন সফটওয়্যার তৈরি করেছিলাম, যা 5 বছরের চুক্তিতে একটি ব্যাংকের কাছে বিক্রয় করি। ব্যাংকের প্রেসিডেন্ট এই সফটওয়্যারটিকে খুব পছন্দ করেছিলেন, কিন্তু তার ব্যাংকের অন্যান্য কর্মীদের এটি গ্রহণে তেমন আগ্রহী ছিল না। 1 মাস পরে এই ব্যাংকের প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে যায়। নতুন প্রেসিডেন্ট আমার কাছে এসে বলেন, আমি এই সফটওয়্যারে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আমার ব্যাংকে যারা এই সফটওয়্যারে কাজ করছেন তাদের কেউই এই সফটওয়্যারে কাজ করতে চাচ্ছে না। আমার কোম্পানি তখন গভীর আর্থিক সংকটে নিমজ্জিত ছিল। চুক্তিটিকে 5 বছর বহাল রাখার মতো আইনগত সমর্থন আমার পক্ষে রয়েছে বলেও আমি জানতাম, কিন্তু আমিও জিতব, তুমিও জিতবে অথবা কোনো চুক্তি নয়, এই দৃষ্টান্তকে মূল্য দেওয়ার জন্য তৈরি ছিলাম। তাই আমি তাকে বললাম, আমরা চুক্তিবদ্ধ। আপনার ব্যাংক এই প্রোগ্রামে কাজ করার জন্য আমাদের থেকে পণ্যটি ক্রয় করেছেন এবং আমাদের সার্ভিস নিচ্ছে। মেয়াদ এখনো শেষ হয়নি, কিন্তু আমরা বুঝতে পারছি আপনি এই প্রোগ্রাম নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। ফলে আমরা আমাদের চুক্তিপত্র আপনাদেরকে ফিরিয়ে দেব, আপনাদের গচ্ছিত অর্থ ফেরত দেব। এতে অবশ্য আমার কোম্পানির ক্ষতি হবে। তাই আপনাকে অনুরোধ করব, ভবিষ্যতে কখনো যদি আপনি কোনো সফটওয়্যার সলিউশনের প্রয়োজন বোধ করেন, তবে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের কাজ করে দিতে পারলে উপকৃত ও আনন্দিত হব। এই কথা বলার অর্থ হলো $84,000 চুক্তিটি মাঝপথে বাতিল করে দেয়া, এবং আমি তাই করলাম। এটা ছিল আর্থিক আত্মহত্যার মতো, কিন্তু আমার বিশ্বাস ছিল যদি এই নীতিটি কার্যকরী হয়ে থাকে তবে দীর্ঘমেয়াদে আমি লাভবান হব। তখন এই ক্ষতি সুদে আসলে পূরণ হয়ে যাবে। মাত্র 3 মাস যেতে না যেতেই আমার ধারণা সত্য হলো। ব্যাংকের প্রেসিডেন্ট আমাকে ডেকে বললেন,
আমি আমার ব্যাংকের সমস্ত ডাটা প্রসেসিং পরিবর্তন করতে চাই। আমি চাই আপনারা এই কাজটি করে দেন। আমাদের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয় এবং তা ছিল $2,40,000। একটি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কের ক্ষেত্রে আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্ত ছাড়া অন্য যে কোনো দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। ফলে দীর্ঘমেয়াদী পারস্পরিক নির্ভরশীল কাজের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি সম্পর্কে অত্যন্ত সাবধান থাকা প্রয়োজন। দীর্ঘমেয়াদে আপনি যদি যথার্থই আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানে পৌঁছাতে না পারেন, তবে কোনো চুক্তি নয় বিকল্পই বেছে নেওয়া উত্তম। হয় আমি জিতব, তুমিও জিতবে, না হয় কোনো চুক্তি নয়। দৃষ্টিভঙ্গি ব্যবসায়িক সম্পর্ক শুরু করার সময় বা নতুন কোনো উদ্যোগ গ্রহণ করার সময় অত্যন্ত বাস্তবমুখী পদক্ষেপ, তবে চলমান ব্যবসার ক্ষেত্রে কোনো চুক্তি নয় পদক্ষেপ যথাযথ হিসেবে বিবেচিত না হতে পারে। বিশেষ করে যেখানে পারিবারিক সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্কের ভিত্তিতে প্রথমে ব্যবসায় শুরু করা হয়েছিল, এইরূপ ব্যবসার ক্ষেত্রে কোনো চুক্তি নয় দৃষ্টিভঙ্গি গভীর সংকটের সৃষ্টি করতে পারে। সম্পর্ক বজায় রাখার জন্য অনেকে বছরের পর বছর ধরে একটির পর একটি আপোষ করে যায়। তারা হয়তো আমিও জিতব, তুমিও জিতবে হওয়ার কথা বলে, কিন্তু চিন্তার ক্ষেত্রে তারা হয় আমি জিতব, তুমি হারবে, না হয় আমি হারব, তুমি জিতবে মনোভাব পোষণ করে। এই অবস্থা তাদের জন্য এবং তাদের ব্যবসার জন্য গভীর সমস্যার সৃষ্টি করে। অভিজ্ঞতা থেকে মনে হয় পারিবারিক ব্যবসায় বা বন্ধুদের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কোনো চুক্তি নয় অবস্থায় পৌঁছাতে হতে পারে, তা আগেই স্বীকার করে নেওয়া দরকার এবং এমন এক প্রকারের লেনদেন ব্যবস্থা প্রতিষ্ঠা করা দরকার যাতে সম্পর্ককে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত না করে ব্যবসা এগিয়ে যেতে পারে। কিছু কিছু সম্পর্ক আছে যেখানে কোনো চুক্তি নয় বিকল্পটি কোনোভাবেই যথোপযুক্ত নয়। যেমন আমি কখনোই আমার সন্তান বা স্ত্রীকে পরিত্যাগ করে কোনো চুক্তি নয় পন্থা অবলম্বন করতে পারবো না। এসব ক্ষেত্রে বরং প্রয়োজন হলে আফসোসমূলক অবস্থান গ্রহণ করা যেতে পারে, যা নিম্ন স্তরের আমিও জিতব, তুমিও জিতবে ধরনের অবস্থান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পূর্ণাঙ্গ রূপে হয় আমি জিতব, তুমি জিতবে অথবা কোনো চুক্তি নয় এরকম নিষ্পত্তিতে যাওয়া সম্ভব। এরকম মানসিকতা অবিশ্বাস্য স্বাধীনতা প্রদান করে। আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের 5টি মাত্রা। আমিও জিতব, তুমিও জিতবে চিন্তা হলো আন্তঃব্যক্তিক নেতৃত্বের অভ্যাস। এটি অন্যের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে অনন্য মানবীয় গুণাবলীর অনুশীলন, অর্থাৎ আত্মসচেতন দৃষ্টান্ত, পারস্পরিক শিক্ষা, পারস্পরিক প্রভাব ও পারস্পরিক সুফল ভোগের একটি নীতি। বিশেষ করে যাদের মধ্যে আমি জিতব, তুমি হারবে দৃষ্টান্ত গভীরভাবে প্রতীত রয়েছে, তাদের সঙ্গে আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টিভঙ্গি নিয়ে মিথস্ক্রিয়ার মাধ্যমে পারস্পরিক সুফল লাভ করতে গেলে প্রচুর সাহস ও বিবেচনাবোধ প্রয়োজন। সফল আমিও জিতব, তুমিও জিতবে মূলনীতি আমাদের মিথস্ক্রিয়ার মূল ভিত্তি এবং তা জীবনের 5টি পরস্পর নির্ভরশীল মাত্রাকে অন্তর্ভুক্ত করে। এই 5টা মাত্রা চরিত্র থেকে শুরু হয়, সম্পর্কের দিকে এগিয়ে যায়, যার ফলে একমত হওয়া বা ঐকমত্যের উদ্ভব হয়। এই ঐকমত্য এমন একটি পরিবেশে লালিত হয় যেখানে গঠন ও পদ্ধতি আমিও জিতব, তুমিও জিতবের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এছাড়া তা প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে আমি জিতব, তুমি হারবে অথবা আমি হারব, তুমি জিতবে দৃষ্টান্তের পথ ধরে আমরা আমিও জিতব, তুমিও জিতবে লক্ষ্য অর্জন করতে পারি না। নিম্নে এই 5টি মাত্রা কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত তা দেখানো হয়েছে। এখন প্রতিটি মাত্রা সম্পর্কে পৃথকভাবে আলোচনা করা যাক। 1. চরিত্র। চরিত্র হলো আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের মূল ভিত্তি এবং অন্য সবকিছুই এই ভিত্তির উপর নির্ভর করে গড়ে ওঠে। এই দৃষ্টান্তের জন্য 3টি আবশ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য প্রয়োজন। এই 3টি বৈশিষ্ট্য হলো দৃঢ়তা, পরিপক্কতা এবং বিস্তৃত মানসিকতা। ক. দৃঢ়তা। আমরা ইতিমধ্যেই দৃঢ়তাকে সংজ্ঞায়িত করেছি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভ্যাস আমাদেরকে দৃঢ়তার উন্নতি ঘটাতে এবং তা রক্ষা করতে সহায়তা করে। আমরা যদি আমাদের মূল্যবোধগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতে পারি এবং দৈনন্দিন ভিত্তিতে এসব মূল্যবোধের মানদণ্ডে প্রোঅ্যাক্টিভ উপায়ে নিজেকে সংগঠিত করতে পারি, তবে আমরা অর্থপূর্ণ অঙ্গীকার করি, প্রতিশ্রুতি দেই এবং তা রক্ষা করে আত্মসচেতনতা এবং স্বাধীন ইচ্ছার উন্নয়ন ঘটাতে পারি। গভীর উপলব্ধি দ্বারা আমরা যদি বিজয় কি দ্বারা গঠিত হয় তা শনাক্ত করতে না পারি, তাহলে আমরা নিজেদের জীবনে বিজয় অর্জন করতে পারি না। বিজয় আমাদের অন্তরস্থ মূল্যের সঙ্গে সমন্বয়পূর্ণ।
আমরা যদি নিজেদের কাছে এবং অন্যান্য মানুষের কাছে প্রতিশ্রুতি দিতে এবং তা রক্ষা করতে না পারি, তবে আমাদের প্রতিশ্রুতি অর্থহীন হয়ে পড়বে। এটা আমরাও জানি, অন্যরাও জানে। আমরা যদি নিজেদের জীবনে দ্বৈত আদর্শ অনুসরণ করি, তবে বিশ্বস্ততার ভিত্তি থাকবে না এবং আমিও জিতব, তুমিও জিতবে মানসিকতা অকার্যকর এবং লোক দেখানো একটি কৌশলে পরিণত হবে। ফলে আমি জিতব, তুমিও জিতবে দৃষ্টিভঙ্গির জন্য দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। খ। পরিপক্কতা। পরিপক্কতা হলো সাহস ও বিবেচনা বোধের মধ্যকার ভারসাম্য। যদি একজন ব্যক্তি অনুভূতি এবং অভিযোগ সাহসের সাথে প্রকাশ করতে পারে এবং অন্যের অনুভূতি এবং অভিযোগ সমতার ভিত্তিতে বিবেচনা করে, তাহলে সে একজন পরিপক্ক মানুষ। বিশেষ করে যদি উক্ত বিষয়টি উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে। নিয়োগদান, পদোন্নতি দেওয়া, প্রশিক্ষণের জন্য লোক নির্বাচন করা ইত্যাদি উদ্দেশ্যে যে মনস্তাত্ত্বিক পরীক্ষাগুলোর ব্যবহার করা হয়, সেই সব পরীক্ষা এই ধরনের পরিপক্কতা যাচাই করার জন্যই করা হয়। এরকম পরীক্ষাকে আত্মশক্তি ও সহানুভূতির ভারসাম্য বা আত্মবিশ্বাস এবং অন্যের প্রতি শ্রদ্ধার ভারসাম্য, মানুষকে গুরুত্ব দেওয়া ও কাজকে গুরুত্ব দেওয়ার ভারসাম্য বা ট্রানজ্যাকশনাল বিশ্লেষণের ভাষায় আমিও সঠিক, তুমিও সঠিক ব্যবস্থাপনা গ্রিডের ভাষায় ৯.১, ১.৯, ৫.৫, ৯.৯ বলা হয়। এসব পরীক্ষার ক্ষেত্রে যে ভারসাম্যকে গুরুত্ব দেওয়া হয়, আমার ভাষায় সে ভারসাম্য হলো সাহস ও বিবেচনাবোধ এর ভারসাম্য। সাহস ও বিবেচনাবোধ এই গুণ দুটির প্রতি শ্রদ্ধাবোধ মানুষের মিথস্ক্রিয়া, ব্যবস্থাপনা এবং নেতৃত্বের মূল তত্ত্বের ওপর গভীরভাবে প্রতীত রয়েছে। এই গুণ দুটির ভারসাম্যই পি অথবা পিসি ভারসাম্য আনয়নে সাহায্য করে। যখন সাহস স্বর্ণের ডিমের প্রতি মনোযোগ দেয়, তখন বিবেচনাবোধ সুবিধাভোগীদের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য কাজ করে। নেতৃত্বের মূল কাজ হলো সকল সুবিধাভোগীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং জীবনের মান বৃদ্ধি করা। অনেকেই বৈপরীত্যের ভিত্তিতে চিন্তা করে থাকে, অর্থাৎ তারা হয় না হয় দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করে। এরা মনে করে আপনি যদি বিবেচনা সম্পন্ন বোধ হয়ে থাকেন, তবে অদম্য নন। কিন্তু আমিও জিতব, তুমিও জিতবে মানসিকতা হলো বিবেচনা বোধ সম্পন্ন অথচ অদম্য মানসিকতা। আমি জিতব, তুমি হারবে দৃষ্টান্তটি যত বেশি দৃঢ়, আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্ত তার চেয়ে দ্বিগুণ দৃঢ়। কারণ এর জন্য আপনাকে কেবল বিবেচনা বোধ সম্পন্ন হলে চলবে না, বরং সাহসীও হতে হবে। আপনাকে কেবল দরদি বা আন্তরিক হলে চলবে না, আপনাকে আস্থাশীলও হতে হবে। আপনি কেবল সুবিবেচক এবং সংবেদনশীল হলেই চলবে না, আপনাকে সাহসীও হতে হবে। সাহস ও সুবিবেচনা হলো যথার্থ পরিপক্কতার সার কথা এবং এটাই আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্ত ধারার মূল ভিত্তি। আমি যদি সাহসের উচ্চ মাত্রায় এবং বিবেচনা বোধের নিম্ন স্তরে অবস্থান করি, তাহলে আমি কিভাবে চিন্তা করব? আমার চিন্তা হবে আমি জিতব, তুমি হারবে দৃষ্টান্ত ভিত্তিক। আমি অত্যন্ত দৃঢ় এবং আত্মকেন্দ্রিক হব। আমার বিশ্বাসের প্রতি আমার সাহস থাকবে, কিন্তু আপনার বিশ্বাসের প্রতি আমার সহানুভূতি ও সুবিবেচনা থাকবে না। এমতো অবস্থায় আমার অভ্যন্তরীণ পরিপক্কতা এবং আবেগীয় শক্তির ঘাটতি পূরণের জন্য আমি হয়তো আমার পদমর্যাদা, ক্ষমতা অথবা ডিগ্রি, বয়োজ্যেষ্ঠতা, সামাজিক মর্যাদা ইত্যাদি থেকে শক্তি ধার করব। আমি যদি উচ্চমাত্রার সুবিবেচক হই এবং নিম্নমাত্রার সাহসী হই, তবে আমি হারব, তুমি জিতবে প্যারাডাইম থেকে চিন্তা করব। এমতো অবস্থায় আমি আপনার বিশ্বাস ও ইচ্ছা অনিচ্ছার প্রতি এতই সহানুভূতিশীল থাকব যে আমার নিজের বিশ্বাস এবং ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করা ও এর বাস্তবায়ন করার সাহস আমার থাকবে না। আবার আমিও জিতব, তুমিও জিতবে এই অবস্থানের জন্য উচ্চমাত্রার সাহস ও উচ্চমাত্রার বিবেচনাবোধ উভয়ই আবশ্যক। এটি এমন একটি ভারসাম্য যা যথার্থ পরিপক্কতার নির্দেশক। এই পরিপক্কতা থাকলে আমি শুনতে পাব, আন্তরিকতার সঙ্গে উপলব্ধি করব এবং এর পাশাপাশি সাহসের সঙ্গে আপনার মুখোমুখিও হতে পারব। গ। বিস্তৃত মানসিকতা। আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানের জন্য তৃতীয় আবশ্যকীয় চারিত্রিক বৈশিষ্ট্য হল প্রয়োজনের অধিক মানসিক প্রাচুর্য, অর্থাৎ নিজের প্রয়োজন মিটিয়েও অন্যান্য সকলকে দেওয়ার মতো মানসিক প্রাচুর্যতা থাকা। বেশিরভাগ মানুষ এমন পাণ্ডুলিপি দ্বারা প্রভাবিত থাকে যাকে আমি বলি সংকীর্ণ মানসিকতা। তারা মনে করে জীবনে অনেক কিছু অর্জন করা প্রয়োজন, কিন্তু পাওয়ার মতো মাত্র একটি পেস্ট্রি রয়েছে।
এবং কেউ যদি সেই টুকরোটার একটা বড় অংশ কামড়ে খেয়ে ফেলে তবে অন্যদের ভাগে কম পড়ে যাবে। এরকম সংকীর্ণ মানসিকতা হলো জীবনের যোগফল শূন্য দৃষ্টান্ত। সংকীর্ণ মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের পক্ষে অন্যদের স্বীকৃতি ও মর্যাদা, ক্ষমতা বা মুনাফার শেয়ার দেয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এমনকি তাদের স্বীকৃতি, মর্যাদা, ক্ষমতা বা মুনাফার পেছনে যাদের হাত রয়েছে তাদেরকেও তারা কোনো ভাগ দিতে চায় না। অন্যের সাফল্যে তারা আন্তরিকভাবে খুশি হতে পারে না। এমনকি নিজের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব বা সম্পর্কিত লোকজনের সাফল্যেও তারা সুখী হতে পারে না। যখন অন্য কেউ বিশেষ কোনো স্বীকৃতি লাভ করে বা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে, তখন তাদের অবস্থা এমন হয় যেন তাদের নিকট থেকে কোনো কিছু কেড়ে নেওয়া হয়েছে। তারা হয়তো মুখের অন্যান্য সাফল্যের প্রশংসা করে, কিন্তু তাদের অন্তরে জ্বলে যায়। তাদের নিজেদের কল্যাণ চিন্তা অন্যের সঙ্গে তুলনা করে নির্ধারিত হয়। তাই তাদের কাছে অন্যের সাফল্য হলো কোনো এক মাত্রায় তাদের ব্যর্থতা। যদিও সংকীর্ণ মানসিকতার মানুষেরা মৌখিকভাবে অন্যদের সাফল্যে অভিনন্দন ও আনন্দ প্রকাশ করে, কিন্তু মনে মনে তারা অন্যের দুর্দশা প্রত্যাশা করে। তবে ভয়ঙ্কর দুর্দশা নয়, বরং অন্যের সহনীয় দুর্দশায় তারা স্বস্তি বোধ করে। তারা সবসময় তুলনা করে, প্রতিযোগিতা করে। তাদের গুরুত্ব বা মূল্য বৃদ্ধির জন্য সম্পদের মালিকানা অর্জনে বা মানুষের ওপর প্রভাব বিস্তারে তারা শক্তি ব্যয় করে থাকে। তারা চায়, তারা যেমন চায় অন্যান্য সকলকে তেমন করে চলুক। তারা তাদের ক্লোনিং চায়। তারা তাবেদার বা সমর্থকদের দ্বারা পরিবেষ্টিত থাকতে চায়। তাদেরকে চ্যালেঞ্জ করবে এমন মানুষের সান্নিধ্য এরা কামনা করে না। অর্থাৎ এরা সবলতর নয়, বরং দুর্বলতর মানুষের সঙ্গ চায়। এরকম মানুষের পক্ষে একটি পরিপূরক দলের সদস্য হওয়া দুষ্কর। মতভিন্নতাকে তারা অবিশ্বস্ততা এবং অবাধ্যতা হিসেবে গণ্য করে। পক্ষান্তরে বিস্তৃত মানসিক প্রাচুর্যপূর্ণ ব্যক্তি গভীর অভ্যন্তরীণ ব্যক্তিগত কল্যাণ এবং নিরাপত্তা বোধ দ্বারা চালিত হয়। এই প্যারাডাইমের মানুষেরা মনে করে তাদের যথেষ্ট রয়েছে এবং তারা প্রত্যেকের জন্য অনেক পরিমাণে বিলি করতে পারে। ফলত এর সম্মান, মর্যাদা, স্বীকৃতি, লাভ, সিদ্ধান্ত গ্রহণ সবকিছুকেই শেয়ার করতে পারে। এই দৃষ্টান্তের মানুষ সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেয়। এদের হাতে বিকল্প থাকে, সুযোগ সৃষ্টি হয় এবং এরা সৃজনশীল হয়। প্রাচুর্য মানসিকতা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভ্যাসের ব্যক্তিগত আনন্দ, সন্তুষ্টি ও পূর্ণতাকে গ্রহণ করে এবং অন্যের অনন্যতা, আন্তঃব্যক্তিক নির্দেশনা এবং প্রোঅ্যাক্টিভ প্রকৃতিকে প্রশংসা করার মাধ্যমে এগুলোকে বাইরের দিকে ছড়িয়ে দেয়। পারস্পরিক মিথস্ক্রিয়ার ইতিবাচক বিকাশ ও উন্নয়নের অসীম ভাবনাকে স্বীকৃতি দেয় এবং নতুন তৃতীয় বিকল্প সৃষ্টি করে। গণবিজয় বলতে অন্য মানুষকে পরাজিত করে নিজে বিজয়ী হওয়াকে বোঝায় না। এর অর্থ হলো কার্যকর মিথস্ক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট সকলের জন্য পারস্পরিক সুবিধা সৃষ্টিকারী ফলাফল উৎপাদন করা। গণবিজয় কথাটির অর্থ হলো একত্রে মিলেমিশে কাজ করা, পারস্পরিক যোগাযোগ সৃষ্টি করা, কোনো কিছু একত্রে সম্পাদন করা যা এই একই মানুষ আলাদাভাবে বা আত্মনির্ভরশীল পর্যায়ে অবস্থান করে করতে পারত না। তাই গণবিজয় হলো প্রাচুর্যপূর্ণ মানসিকতা দৃষ্টান্তের বহিঃপ্রকাশ। যে ব্যক্তির চরিত্র বিশুদ্ধতা, পরিপক্কতা এবং বিস্তৃত প্রাচুর্যপূর্ণ মানসিকতার দ্বারা সমৃদ্ধ, তার মধ্যে এমন এক প্রকারের অকৃত্রিমতা রয়েছে যা মানুষের মিথস্ক্রিয়ার ক্ষেত্রে কৌশলকে অতিক্রম করে। যারা আমি জিতব, তুমি হারবে দর্শনে বিশ্বাসী, তারা নিজেদেরকে আমিও জিতব, তুমিও জিতবে দর্শনে উন্নতি করতে চাইলে এমন আদর্শের মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন, যারা যথার্থ অর্থেই আমি জিতব, তুমিও জিতবে দর্শনের অনুসরণ করে। যখন আমি জিতব, তুমি হারবে বা অন্য কোনো দৃষ্টান্তে অভ্যস্ত মানুষ নিয়মিতভাবে একই রকমের মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকে, তখন তাদের পক্ষে আমিও জিতব, তুমিও জিতবে দর্শনকে কাজে প্রয়োগ করার দৃষ্টান্ত অবলোকনের সুযোগ ঘটে না। আমিও জিতব, তুমিও জিতবে দর্শনের আদর্শ দৃষ্টান্ত হিসেবে আনোয়ার সাদাত এর জীবনী ইন সার্চ অফ আইডেন্টিটি পাঠ করা যেতে পারে, অথবা লেস মিজারেবলস ছবি দেখা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, আমরা প্রত্যেকে যদি আমাদের জীবনের ওপর যেসব ছাপ মেরে দেওয়া হয়েছে সেগুলোর ঊর্ধ্বে উঠে আমাদের পাণ্ডুলিপিকে ছাড়িয়ে আমাদের শেখা মনোভাব ও আচরণকে অতিক্রম করি, নিজেদের আত্মার গভীরে অনুসন্ধান করি, তাহলে আমরা আমিও জিতব, তুমিও জিতবে মডেল সহ এবং জীবনের অন্যান্য সকল সঠিক মূলনীতির কার্যকারিতা আমাদের নিজেদের জীবনেই আবিষ্কার করতে পারব। ২. সম্পর্ক। আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের দ্বিতীয় মাত্রা হলো সম্পর্ক।
চারিত্রিক ভিত্তি থেকেই আমরা আমিও জিতবো তুমিও জিতবে সম্পর্ক গড়ে তুলি এবং তা বজায় রাখি। আস্থা বা আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টকে আমরা এই সম্পর্কের মূল কথা বলে বিশ্বাস করি। আস্থা না থাকলে আমরা কেবল আফসোস করতে পারি মাত্র। আস্থাহীন অবস্থায় আমরা উন্মুক্ত হওয়ার বিশ্বাসযোগ্যতা হারাই, পারস্পরিক শিক্ষা গ্রহণ করতে, যোগাযোগ করতে এবং সত্যিকার অর্থে সৃজনশীল হতে ব্যর্থ হই। কিন্তু আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টে উচ্চ মাত্রায় সঞ্চয় থাকলে বিশ্বাসযোগ্যতা খুব বড় বিষয় নয়। আমরা যদি প্রচুর পরিমাণে জমা রাখি, তবে আপনি এবং আমি উভয়ে জানব যে আমরা পরস্পরকে গভীরভাবে শ্রদ্ধা করি। আমরা তখন কার কি দায়িত্ব বা কার কি অবস্থান তা নিয়ে বিবেচনা না করে কি করা প্রয়োজন তার উপর গুরুত্ব দেব। আস্থা থাকলে, অর্থাৎ আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে জমা থাকলে আমরা পরস্পরের কাছে উন্মুক্ত হতে পারি। এমনকি তবে এরকম অবস্থায়ও আমরা একটি জিনিসকে দুটো পৃথক দৃষ্টিকোণ থেকে দেখে থাকতে পারি। কিন্তু এ সত্ত্বেও আমি জানি যে আপনি আমার কথার শ্রদ্ধার সাথে শুনতে ইচ্ছুক। আমি যখন প্রথম অধ্যায়ে উল্লেখিত তরুণীর ছবির কথা আপনার কাছে বর্ণনা করব, তখন আপনি আমার কথা শ্রদ্ধার সঙ্গে শুনবেন। একইভাবে আপনি যখন এই একই ছবিকে বৃদ্ধার ছবি বলে আমার কাছে বর্ণনা করবেন, তখন আমিও একই রকমের শ্রদ্ধা বোধ নিয়ে আপনার বর্ণনা শুনব। আমরা পরস্পর দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে উপলব্ধি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি তৃতীয় বিকল্প বা সম্মিলিত সমাধান আবিষ্কারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের উভয়ের জন্যই একটি অপেক্ষাকৃত ভালো সমাধান হবে। একটি সম্পর্ক যেখানে ব্যাংক অ্যাকাউন্টে উচ্চমাত্রায় সঞ্চয় রয়েছে এবং উভয় পক্ষেই আমি জিতব তুমিও জিতবে আদর্শে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ, সেই সম্পর্কের মধ্যে আশ্চর্য রকমের সহযোগিতা বা পারস্পরিক অবদান রয়েছে। ষষ্ঠ অভ্যাস, এরকম সম্পর্ক কোনো বিষয় বাস্তবে যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে কম গুরুত্ব দেয় না, আবার দৃষ্টিভঙ্গির পার্থক্যকেও অবজ্ঞা করে না বা বাদ দেয় না। তবে যে নেতিবাচক শক্তি সাধারণত ব্যক্তিত্বের এবং অবস্থানের পার্থক্যকে গুরুত্ব দেয়, সে নেতিবাচক শক্তিকে অপনয়ন বা বর্জন করে, সমস্যার বিষয়বস্তুকে পুঙ্খানুপুঙ্খ অনুধাবন করে উভয় পক্ষের জন্য লাভজনক উপায়ে এর সমাধান করে এবং ইতিবাচক সৃজনশীল সহযোগিতামূলক শক্তি গঠন করে। কিন্তু কি হয় যদি এই ধরনের সম্পর্ক কারো সাথে না থাকে? তখন কি হবে যখন এমন একজন মানুষের সঙ্গে আপনাকে চুক্তি সম্পাদনা করতে হয় যে কখনো আমিও জিতব তুমিও জিতবে দৃষ্টান্তের নামও শোনেনি, বরং সে আমি জিতব তুমি হারবে বা অন্য কোনো দৃষ্টান্তের পাণ্ডুলিপি দ্বারা গভীরভাবে প্রভাবিত? আমি জিতব তুমি হারবে নিয়ে কাজ করে আমি জিতব তুমিও জিতবে এর প্রকৃত স্বাদ পাওয়া যায়। খুবই বিরল ক্ষেত্রে আমিও জিতব তুমি জিতবে খুব সহজে অর্জিত হয়, কিন্তু তখনই এটি সহজ হয় যখন উভয় পক্ষ এই বিষয়ে অবগত থাকে এবং তাদের সম্পর্কের মাঝে সমৃদ্ধ আবেগের ব্যাংক হিসাবের উপস্থিতি থাকে। যখন আপনি আমি জিতব তুমি হারবে দৃষ্টান্তের একজন লোকের সঙ্গে কাজ করছেন, তখন তার সঙ্গে আপনার মৌলিক পার্থক্য সম্পর্কে আলোচনা করে নিতে পারেন। আপনারা দুজনেরই যদি আমিও জিতব তুমিও জিতবে দৃষ্টান্ত অর্জন করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন এবং এই ব্যাপারে সচেতন থাকেন, তবে কাজটি সহজতর হবে। এছাড়া আপনাদের আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টে যদি উচ্চমাত্রার সঞ্চয় থেকে থাকে, তবে কাজ করা সহজতর হবে। এক্ষেত্রে আপনি আপনার প্রভাব বলয়ের ওপর গুরুত্ব দিন। আপনি তার প্রতি সত্যিকার সৌজন্যবোধ, শ্রদ্ধা ও প্রশংসা প্রদর্শন করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় বৃদ্ধি করুন। যোগাযোগ প্রক্রিয়ায় দীর্ঘ সময় টিকে থাকার চেষ্টা করুন। বেশি করে তাকে শুনুন, গভীরভাবে শুনুন। আপনাকে প্রকাশ করার ক্ষেত্রে অনেক বেশি সাহসী থাকুন, রিঅ্যাক্টিভ হবেন না। নিজেকে প্রোঅ্যাক্টিভ রাখার জন্য আপনি নিজের ভিতরে গভীরভাবে প্রবেশ করুন। এতে আপনি আপনার চরিত্র থেকেই শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। যতক্ষণ পর্যন্ত সে একটা উপলব্ধি করতে সক্ষম না হয় যে আপনি যথার্থই উভয় জিতবেন এমন একটি সমাধানে পৌঁছার ক্ষেত্রে আন্তরিক, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রবল শক্তি নিয়ে তাকে বুঝবার চেষ্টা করতে থাকুন। এই প্রক্রিয়াটি হবে আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টের জন্য অবিশ্বাস্য রকমের সঞ্চয় জমা রাখা। এক্ষেত্রে আপনি যত বেশি শক্তিশালী হবেন, অর্থাৎ আপনার চরিত্র যত বেশি অকৃত্রিম হবে, আপনার ইতিবাচকতার মাত্রা তত বেশি হবে। আপনি যথার্থ আমি জিতব তুমিও জিতবে সমাধানের জন্য যত বেশি প্রতিশ্রুতিশীল হবেন, সেই ব্যক্তির ওপর আপনার প্রভাব তত বেশি হবে। এটাই হলো আন্তঃব্যক্তিক নেতৃত্বের যথার্থ পরীক্ষা।
এটি ট্রানজ্যাকশনাল বা কার্য সম্পাদনামূলক নেতৃত্বকে অতিক্রম করে ট্রান্সফরমেশনাল বা রূপান্তরমূলক নেতৃত্ব গিয়ে পৌঁছায়। এই প্রক্রিয়ার মধ্যে যেসব ব্যক্তি অন্তর্ভুক্ত থাকে তাদের যেমন রূপান্তর ঘটে, তেমনি তাদের সম্পর্কেরও রূপান্তর বা মৌলিক পরিবর্তন হয়। কারণ আমিও জিতব, তুমিও জিতবে এমন একটি নীতি যাকে মানুষ তাদের নিজেদের জীবনে কার্যকর করতে পারে। আপনি বেশিরভাগ মানুষকেই অনুধাবন করতে সক্ষম হবেন যে তারা যা চায় তার চেয়ে বেশি জয় করবে যদি তারা সেই পথে যায় যে পথ উভয়ের চাহিদাকে মূল্যায়ন করে। কিন্তু কিছু সংখ্যক মানুষের মধ্যে আমি জিতব, তুমি হারবে মানসিকতা এত গভীরভাবে প্রথিত যে তারা কোনো ক্রমেই উভয়ের জয়ের ভিত্তিতে চিন্তা করবে না। সুতরাং মনে রাখবেন, চুক্তিহীনতা সবসময়ই একটি বিকল্প, অথবা সাময়িকভাবে আপনি নিচু স্তরের আমিও জিতব, তুমিও জিতবে প্রক্রিয়ায় আপোষে যেতে পারেন। এটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে সকল সিদ্ধান্তের ক্ষেত্রে আমিও জিতব, তুমিও জিতবে মানসিকতা সম্পন্ন হতে হবে তেমন নয়। এমনকি আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট যখন সমৃদ্ধ, তখনও প্রতিটি সিদ্ধান্তে এরকম অবস্থান প্রয়োজন নয়। আবারও আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, সম্পর্কই হলো মূল চাবিকাঠি। ধরা যাক আমি এবং আপনি একটি কাজ করছি। আপনি আমার কাছে এসে বললেন, স্টিফেন, আমি জানি যে আপনি এই সিদ্ধান্তটি পছন্দ করবেন না। বিষয়টি আপনার কাছে ব্যাখ্যা করার মতো সময়ও আমার হাতে নেই। আপনার অমত করারও যথেষ্ট কারণ থাকবে। কিন্তু তা সত্ত্বেও আমি চাই আপনি সিদ্ধান্তটি সমর্থন করুন। আমার মনে হচ্ছে এটি করলে ভালো হবে। আমার সঙ্গে আপনার যদি আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা ভালো থাকে, তবে আমি আপনাকে সমর্থন করব। আমি তখন এটা ধরে নেব যে আমি ভুল চিন্তা করছি, আপনি সঠিক চিন্তা করছেন, এবং আমি আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কাজ করব। কিন্তু যদি আমাদের সম্পর্কের মধ্যে কোনো আবেগের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে এবং যদি আমি প্রতিক্রিয়াশীল হই, তাহলে আমি আপনার প্রস্তাব সমর্থন করব না। সামনে হয়তো বড় রকমের আপত্তি করব না, কিন্তু খুব বেশি উৎসাহ দেখাবো না, এবং আপনার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাজ করব না। তখন আমার ভাষা হবে এরকম, এতে কাজ হলো না, এখন আপনি আমাকে কি করতে বলেন? আমি যদি অতিরিক্ত প্রতিক্রিয়াশীল হই, তাহলে আপনার সিদ্ধান্তকে বানচাল করার জন্য কাজ করতে পারি, অথবা আমি আপনার অত্যন্ত অনুগত হয়ে উঠতে পারি এবং কাজের ফলাফলের দিকে লক্ষ্য না রেখে আপনি যা যা করতে বলেন ঠিক তা করে যেতে পারি, এবং কোনো কাজের ফলাফলের দায়িত্ব গ্রহণ নাও করতে পারি। ৫ বছর ইংল্যান্ডে অবস্থান করার সময় আমি দেখেছি কিভাবে দেশটি দুইবার অকার্যকর হয়ে পড়েছিল, কারণ রেল কন্ডাক্টররা বিদ্বেষপূর্ণভাবে রেলের লিখিত নীতিমালা অনুসরণ করছিল। কাগজে কলমে যে চুক্তি করা হয় তার আক্ষরিক মূল্য খুবই সামান্য যদি এতে চরিত্র এবং সম্পর্কের ভিত্তি না থাকে। তাই আমাদেরকে যথার্থ অর্থে আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানে পৌঁছাতে হলে সম্পর্কের ক্ষেত্রে অধিকতর বিনিয়োগ করার জন্য সত্যিকার অর্থে আগ্রহী হতে হবে। কারণ আমিও জিতব, তুমিও জিতবে অবস্থান মূলত সম্পর্কের উপরই নির্ভরশীল। ৩. চুক্তি। সমঝোতা বা চুক্তি হলো আমিও জিতব, তুমিও জিতবে প্যারাডাইমের তৃতীয় মাত্রা। সম্পর্কের উৎস থেকে সমঝোতা বা চুক্তি তৈরি হয়। সমঝোতা আমিও জিতব, তুমিও জিতবে প্যারাডাইমের সংজ্ঞা ও দিক নির্দেশনা প্রদান করে। এই বিষয়টিকে কখনো কখনো অংশীদারিত্বের সমঝোতা বা কার্য সম্পাদনমূলক সমঝোতা বলা হয়। এতে ফলদায়ক মিথস্ক্রিয়ার দৃষ্টান্ত উলম্ব থেকে আনুভূমিক অবস্থায় পরিবর্তিত হয়। অন্যকে তত্ত্বাবধান করার দৃষ্টান্ত নিজেকে তত্ত্বাবধান করাতে রূপান্তরিত হয়। পদ মর্যাদাগত অবস্থানের দৃষ্টান্ত সাফল্যের অংশীদার দৃষ্টান্তে পরিবর্তিত হয়। আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের সমঝোতা বা চুক্তি ব্যাপক পারস্পরিক নির্ভরশীল মিথস্ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। এরকম সমঝোতার ক্ষেত্রে নিম্নোক্ত ৫টি উপাদানকে স্পষ্ট করতে হবে। ক. প্রত্যাশিত ফলাফল, কাজের পদ্ধতি নয়। কি করতে হবে এবং কখন করতে হবে তা নির্ণয় করা। খ. নীতি নির্দেশনা, মূলনীতি, কর্মপন্থা ইত্যাদি। প্যারামিটার বা যে পরিধির বা ক্ষেত্রের মধ্যে ফলাফল অর্জন করতে হবে সে ক্ষেত্র নির্ণয় করা। গ. সম্পদ, ফলাফল অর্জনের সহায়তা পাওয়ার জন্য আপনার কি কি মানব সম্পদ, আর্থিক সম্পদ, টেকনিক্যাল বা সাংগঠনিক সম্পদ রয়েছে তা নির্ণয় করা। ঘ. জবাবদিহিতা, সম্পাদিত কাজের মান এবং মূল্যায়নের সময় নির্ণয় করা। উম. ফলাফল নির্ণয়, মূল্যায়নের পর এর ফলাফল ভালো বা মন্দ, প্রাকৃতিক বা যৌক্তিক ইত্যাদি একটা কিছু হবে, তখন কি ঘটবে তা নির্ণয় করা।
এই ৫টি উপাদান আমিও জিতব, তুমিও জিতবে চুক্তিকে তার নিজস্ব প্রাণ প্রদান করে। এতে যে সুস্পষ্ট পারস্পরিক উপলব্ধি এবং সমঝোতা তৈরি হয় তা এমন একটি মানদণ্ড দৃষ্টি করে যে মানদণ্ড দ্বারা উভয় পক্ষ তার নিজের বিজয় বা সাফল্যকে পরিমাপ করতে পারে। সংস্কারপন্থী কর্তৃত্বপরায়ণ তত্ত্বাবধায়ন হল আমি জিতব, তুমি হারবে জাতীয় দৃষ্টান্ত। এটি অবশ্য আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত উত্তোলনের ফলাফল। কার্য সম্পাদনে সংশ্লিষ্ট সকলের দৃষ্টিভঙ্গি যদি কাঙ্ক্ষিত ফলাফল সম্পর্কে একটি সাধারণ মতৈক্যে না পৌঁছায়, তবে পারস্পরিক আস্থা না থাকে, তবেই উপর থেকে দেখা তত্ত্বাবধানের উদ্ভট ঘটে। এই তত্ত্বাবধান হয় কর্তৃত্বমূলক। আস্থার অনুপস্থিতি থাকলেই মানুষকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে আপনার মনে হবে। কিন্তু আপনি যখন আস্থাশীল হবেন, তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিতের পরিমাণ বেড়ে যাবে। এমতো অবস্থায় আপনি কোন পদ্ধতি অনুসরণ করবেন? যেহেতু কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলে কাঙ্ক্ষিত ফলাফল সম্পর্কে অবগত এবং সকলের মধ্যে আমিও জিতব, তুমিও জিতবে প্যারাডাইমের সমঝোতা রয়েছে, সেহেতু আপনার ভূমিকা হবে সহায়তাকারী হওয়া, অন্যান্যদের জবাবদিহিতার প্রতিবেদন গ্রহণ করা। মানুষকে বিচার করার তুলনায় তাদের নিজেদের উপরই নিজেদের মূল্যায়নের ভার ছেড়ে দেয়া অনেক বেশি মর্যাদাজনক। উচ্চমাত্রায় আস্থাশীল সংস্কৃতির ক্ষেত্রে এই পদ্ধতিটি অনেক বেশি সঠিকও বটে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তাদের নিজেদের ভেতরের অবস্থা সম্পর্কে সচেতন, অর্থাৎ রেকর্ডে যা দেখানো হয় এবং আসলে যা ঘটে তার মধ্যে তারা পার্থক্য করতে পারে। অনুভব বা উপলব্ধি অনেক সময় পর্যবেক্ষণ বা পরিমাপের চেয়ে অনেক গুণ বেশি সঠিক। আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের ব্যবস্থাপনা প্রশিক্ষণ। বেশ কয়েক বছর আগে আমি একটি বড় ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত ছিলাম। এই প্রতিষ্ঠানের অনেকগুলো শাখা ছিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রোগ্রামের মূল্যায়ন ও উন্নয়নের দায়িত্ব ছিল আমার উপর। এর জন্য বাৎসরিক বাজেট ছিল $7,50,000। ব্যাংকের এই প্রশিক্ষণ প্রোগ্রামে কলেজ গ্র্যাজুয়েটদেরকে নির্বাচন করা হয়েছিল, তারা যাতে পুরো প্রতিষ্ঠান সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে পারে। সেই লক্ষ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ সম্পর্কে তাদেরকে প্রতিটি ২ সপ্তাহের করে মোট ১২টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। এতে মোট ৬ মাস সময় ব্যয় হয়। তারা বাণিজ্যিক ঋণ বিভাগে ২ সপ্তাহ, শিল্প ঋণ বিভাগে ২ সপ্তাহ, মার্কেটিং বিভাগে ২ সপ্তাহ, কার্য সম্পাদন বিভাগে ২ সপ্তাহ এভাবে কাটায়। ৬ মাসের কার্যকাল শেষ হওয়ার পর তাদেরকে ব্যাংকের বিভিন্ন শাখায় সহকারী ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আমাদের কাজ ছিল তাদের ৬ মাসের এই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মূল্যায়ন করা। আমরা কাজ শুরু করি এবং আবিষ্কার করি যে অ্যাসাইনমেন্টের সবচেয়ে জটিল অংশ হল কাঙ্ক্ষিত ফলাফল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক শক্ত কিন্তু মৌলিক প্রশ্নটি করি, আপনারা যাদেরকে প্রশিক্ষণ দিলেন তারা প্রশিক্ষণ গ্রহণ করার পর কি করতে সক্ষম হবে? এই প্রশ্নের উত্তরে কর্তৃপক্ষের একজনের এক রকমের কথা বলেন। তাদের উত্তর ছিল অস্পষ্ট এবং স্ববিরোধী। সুতরাং বোঝা যায় প্রশিক্ষণ প্রোগ্রামটি ছিল পদ্ধতি কেন্দ্রিক, ফলাফল কেন্দ্রিক নয়। তাই আমরা তাদেরকে আরেকটি পাইলট প্রশিক্ষণ প্রোগ্রাম করার জন্য পরামর্শ দেই। তবে সেই প্রোগ্রাম হবে ভিন্ন দৃষ্টান্তের। তা হবে প্রশিক্ষণার্থী নিয়ন্ত্রিত নির্দেশনা দৃষ্টান্তের। এটি হবে আমিও জিতব, তুমিও জিতবে জাতীয় একটি প্রোগ্রাম। এতে লক্ষ্য ও মানদণ্ড নির্দিষ্ট করে নির্ণীত হবে এবং এই লক্ষ্য ও মানদণ্ড অনুসারে কার্য সম্পাদনের নীতি নির্দেশনা, সম্পদ, জবাবদিহিতা এবং ফলাফল দ্বারা নির্দেশিত হবে। যখন লক্ষ্য অর্জিত হবে তখন এইগুলোর সবকটি ফলাফল প্রদান করবে। এর ফলাফল হবে সহকারী শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতি। এই প্রশিক্ষণ লক্ষণসমূহ স্পষ্ট করতে আমাদেরকে যথার্থই বেগ পেতে হয়েছিল। আমরা কার্যনির্বাহীদেরকে বারবার প্রশ্ন করছিলাম, হিসাব সম্পর্কে শিক্ষার্থীরা কি কি শিখবে বলে আপনারা প্রত্যাশা করেন? মার্কেটিং সম্পর্কে কি শিখবে? রিয়েল এস্টেট ঋণ সম্পর্কে কি শিখবে? বারবার জিজ্ঞাসিত এসব প্রশ্নের উত্তর নিয়ে আমরা একটা তালিকা তৈরি করি। নির্বাহী কর্মকর্তাবৃন্দ ১০০-র বেশি লক্ষ্যের কথা বলেন। আমরা সেগুলোকে সরলীকৃত করে কমিয়ে পুনর্বিন্যস্ত করে ৩৯টি নির্দিষ্ট আচরণগত লক্ষ্যে পরিণত করি এবং এর সঙ্গে বিভিন্ন মানদণ্ড জুড়ে দেই। প্রশিক্ষণার্থীরা চাকরিকালীন প্রশিক্ষণের সুযোগ পেয়ে এবং বেতন বৃদ্ধির কথা শুনে যত শীঘ্র সম্ভব মানদণ্ড অর্জনের চেষ্টা করে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীর জন্য যেমন অনেক বড় জয় নেওয়ার বিষয় ছিল, তেমনি কোম্পানির জন্য জয় নেওয়ার বিষয় ছিল। কারণ কোম্পানি ফলাফল কেন্দ্রিক মানদণ্ড অর্জনকারী সহকারী শাখা ব্যবস্থাপক নিয়োগ করতে পারছিল। অতঃপর আমরা শিক্ষার্থী নিয়ন্ত্রিত শিক্ষা এবং
পদ্ধতি নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য করি এবং শিক্ষার্থী নিয়ন্ত্রিত শিক্ষা প্রক্রিয়া গ্রহণ করি। এর মধ্যে দিয়ে আমরা মূলত লক্ষ্য, মানদণ্ড আর উপায়সমূহকে প্রশিক্ষণার্থীদের কাছে স্পষ্ট করে দেই। আমরা বলে দেই এর জন্য এই সম্পদ বা উপায়সমূহ রয়েছে। এর মধ্যে আছে পরস্পরের কাছ থেকে শেখা। সুতরাং এটা করুন। যত তাড়াতাড়ি আপনি মানদণ্ড পূরণ করতে পারবেন, তত তাড়াতাড়ি শাখার সহকারী ব্যবস্থাপনা হিসেবে পদোন্নতি পাবেন। এর ফলে একটি বিপত্তি ঘটল। আগেই বলেছি, এই প্রশিক্ষণের জন্য $7,50,000 বাজেট ছিল। এত তাড়াতাড়ি প্রশিক্ষণ কার্য শেষ হয়ে যাওয়ায় পার্সোনাল ডিপার্টমেন্ট বিপর্যয়ের সম্মুখীন হলো। এমতো অবস্থায় আমরা আবার এগিয়ে গেলাম। বললাম, আসুন আমরা আরো কিছু লক্ষ্য স্থির করি এবং এর সঙ্গে কিছু মানদণ্ড জুড়ে দিই। কিন্তু সেই কাজটিও আমরা প্রশিক্ষণার্থী নিয়ন্ত্রিত শিক্ষা দৃষ্টান্ত অনুসারেই সম্পন্ন করি। কঠোর পরিশ্রম করে আমরা আরো 8টি লক্ষ্য স্থির করি এবং এর সঙ্গে অত্যন্ত কঠিন মানদণ্ড জুড়ে দিই। এর মাধ্যমে আমরা নির্বাহীদেরকে এই নিশ্চয়তা দিতে চাই যে প্রশিক্ষণার্থীরা সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি পাওয়ার জন্য এবং চাকরিকালীন প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এসব মানদণ্ড নির্ণয়ের জন্য যেসব সেশনের আয়োজন করা হয়, নির্বাহীগণ সেগুলোতে অংশগ্রহণ করেন। কয়েকটি সেশনের পর অনেক নির্বাহী মন্তব্য করেন যে প্রশিক্ষণার্থীরা যদি এই কঠিন মানদণ্ডসমূহ অর্জনে সক্ষম হয়, তবে ইতিপূর্বে যারা 6 মাসের প্রশিক্ষণ নিয়েছে তাদের চেয়ে এরা অধিকতর প্রস্তুতি গ্রহণ করেছে বলে প্রমাণ করবে। প্রশিক্ষণার্থীরা পরস্পরকে সহযোগিতা করে। এতে তারা মাত্র 1.5 সপ্তাহে অতিরিক্ত লক্ষ্যসমূহ অর্জনে সক্ষম হয়। ফলে 6 মাসের প্রোগ্রাম 5 সপ্তাহে শেষ হয়ে যায় এবং এর ফলাফল অনেক বেশি উন্নত। একটি সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা সবাই যদি আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানে মনোযোগী থাকে এবং তাদের দৃষ্টান্ত আবিষ্কারের ক্ষেত্রে সাহসী হয়, তবে সর্বক্ষেত্রেই উপরোক্ত দৃষ্টান্তের প্রতিফলন ঘটবে। কোনো দায়িত্বশীল প্রোঅ্যাক্টিভ আত্মনির্দেশনাপূর্ণ ব্যক্তি কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যখন এই দৃষ্টান্ত গ্রহণ করেছে, তখন এর যে ফলাফল হয়েছে তা দেখে আমি সবসময় বিস্মিত হয়েছি। আমিও জিতব, তুমিও জিতবে অবস্থান থেকে কার্য সম্পাদন চুক্তি। আমিও জিতব, তুমিও জিতবে এই অবস্থান থেকে কার্য সম্পাদনের জন্য চুক্তি বা মতৈক্য পৌঁছাতে হলে দৃষ্টান্তের শক্তিশালী পরিবর্তন প্রয়োজন। এই পরিবর্তনের অর্থ হল কাজের ফলাফলের ওপর গুরুত্ব দেয়া, কাজের পদ্ধতির ওপর নয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কাজের পদ্ধতির তত্ত্বাবধান করি। ৩য় অধ্যায় নির্দেশনামূলক দায়িত্ব অর্পণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই পদ্ধতিতে আমরা কাজের পদ্ধতির ব্যবস্থাপনা করি, কিন্তু আমিও জিতব, তুমিও জিতবে মূলক সমঝোতার ফলাফলের ওপর গুরুত্ব দেয়া হয়। এতে মানুষের ব্যক্তিগত সম্ভাবনার দ্বার অভাবিত মাত্রায় খুলে যায় এবং তা বৃহত্তর যৌথক্রিয়া বা সহযোগিতার সৃষ্টি করে। ফলে তা কাজের প্রক্রিয়ার মধ্যে কেবল উৎপাদন বা পি এর ওপর গুরুত্ব না দিয়ে উৎপাদন ক্ষমতা বা পিসির ওপর গুরুত্ব প্রদান করে। আমিও জিতব, তুমিও জিতবে প্যারাডাইম ভিত্তিক জবাবদিহিতায় মানুষ তাদের নিজেদেরকে মূল্যায়ন করে। এই অবস্থানে তারা নিজেরা নিজেদের নির্ধারিত মানদণ্ডে মূল্যায়ন করে। আমরা ইতিপূর্বে 3য় অভ্যাসের আলোচনাকালে দেখেছি কিভাবে একটি 7 বছরের বালক একটি বাগানকে সবুজ এবং পরিষ্কার রাখার মানদণ্ড নিজেই তৈরি করতে সক্ষম হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনে যখন আমিও জিতব, তুমিও জিতবে ধরনের উপলব্ধি অর্জনে ছাত্রছাত্রীদের সমর্থন করে তুলতে পেরেছিলাম, তখনই আমার সবচেয়ে উত্তম অভিজ্ঞতা হয়েছিল। এই সময়ে আমার কথাগুলো ছিল এই রকম: আমরা যা অর্জনের জন্য চেষ্টা করছি তা হলো এই এ, বি বা সি গ্রেড অর্জনের মৌলিক আবশ্যকতা হলো এগুলো। আমার লক্ষ্য তোমাদের সকলকে এ পাওয়ার জন্য সহায়তা করা। এবারে আমরা যেসব বিষয় আলোচনা করছি সেগুলোর উপর তোমরা মনোযোগী হও এবং এগুলোকে বিশ্লেষণ করে কে কোন গ্রেড অর্জন করতে চাও সেই সম্পর্কে নিজেদের পরিকল্পনা নির্ধারণ করো। এরপর সকলে একত্রিত হয়ে এই বিষয়ে একমত হও তোমরা যে গ্রেড অর্জন করতে চাও সেই গ্রেড অর্জনে প্রত্যেককে সহায়তা করবে। ব্যবস্থাপনা বিষয়ক দার্শনিক এবং উপদেষ্টা পিটার ড্রুকার ব্যবস্থাপক এবং তাদের কর্মীদের মধ্যকার কার্য সম্পাদন সমঝোতার সারমর্ম উপলব্ধি করার লক্ষ্যে ব্যবস্থাপকের পত্র নামক একটি পদ্ধতির সুপারিশ করেন। এই পদ্ধতিতে কার্য সম্পাদনের প্রত্যাশা, দিক নির্দেশনা এবং সম্পদ সম্পর্কে গভীর ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে কর্মীরা ব্যবস্থাপকের কাছে একটি লিখবে যাতে আলোচনার সারসংক্ষেপের উল্লেখ থাকবে।
এই পত্রে পরবর্তী কার্য সম্পাদন পরিকল্পনা অথবা পুনর্নিরীক্ষণ আলোচনা কখন অনুষ্ঠিত হবে তার উল্লেখ থাকবে। এই পত্রের লক্ষ্য হবে কর্মীরা প্রতিষ্ঠানের লক্ষ্যের সঙ্গে একমত হতে পারল কিনা তা উপলব্ধি করা। আমিও জিতব, তুমিও জিতবে মূলক কার্য সম্পাদনের জন্য সমঝোতা গড়ে তোলা ব্যবস্থাপনার কেন্দ্রীয় কাজ। এরকম সমঝোতার ক্ষেত্রে কর্মীরা নিজেরাই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাঠামোর মধ্যে থেকেই তারা নিজেদের ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারে। তখন ব্যবস্থাপকের আর তেমন কোনো কাজ থাকে না। তিনি দেখতে পান কাজ হয়ে যাচ্ছে। দৌড় প্রতিযোগিতায় স্পোর্টস কারের মতো আপন গতিতে গাড়ি চলতে থাকে। ব্যবস্থাপক পথ থেকে নিজেকে সরিয়ে নেন এবং যেখানে যা বাড়তি মনে হচ্ছে বা উপচে পড়ছে তা সরিয়ে নেওয়াই তার কাজ হয়ে দাঁড়ায়। একজন ঊর্ধ্বতন যখন তার প্রত্যেক অধীনস্থের কাছে প্রথম সহকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, তখনই তিনি তার নিয়ন্ত্রণের সীমাকে ব্যাপক মাত্রায় বৃদ্ধি করতে সক্ষম হন। এমতো অবস্থায় প্রতিষ্ঠানের প্রশাসন বা উপরতলার পর্যায়টিকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া সম্ভব হয়। যেখানে সাধারণ একজন ব্যবস্থাপক ৬ বা ৮ জনের তত্ত্বাবধান করে থাকেন, সেখানে এই পদ্ধতিতে একজন ২০ জন, ৩০ জন, ৫০ জন বা আরও বেশি লোকের তত্ত্বাবধান করতে পারেন। সাধারণত কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল নির্বাহী প্রতিষ্ঠানের কর্মীদের পুরস্কৃত করেন বা শাস্তি দিয়ে থাকেন। কিন্তু আমিও জিতব, তুমিও জিতবে মূলক কার্য সম্পাদন সমঝোতায় স্বাভাবিক বা যৌক্তিক পরিণতি হিসেবে কাজের ফলাফল অর্জিত হয়। পুরস্কার বা শাস্তি উপরতলার কর্মকর্তার হাতে মোয়া হয়ে থাকে না। কার্য সম্পাদনের ফলাফল বা পুরস্কার ও শাস্তি প্রধানত ৪ ধরনের হয়ে থাকে। এগুলো হলো আর্থিক, মনস্তাত্ত্বিক, সুযোগ সুবিধা ও দায়িত্ব পাওয়া। আর্থিক পুরস্কার বা শাস্তি হলো বেতন বৃদ্ধি, অ্যালাউন্স প্রদান, জরিমানা করা ইত্যাদি। মনস্তাত্ত্বিক পুরস্কার বা শাস্তি হলো প্রশংসা, স্বীকৃতি, সম্মান, মর্যাদা বৃদ্ধি বা প্রত্যাহার ইত্যাদি। সুযোগ সুবিধাসমূহ পুরস্কার বা শাস্তি হলো প্রশিক্ষণ, উন্নয়ন এবং অন্যান্য সুবিধা দেওয়া বা তা দেওয়া থেকে বিরত থাকা ইত্যাদি। দায়িত্বমূলক পুরস্কার বা শাস্তি হলো কাজের ক্ষেত্রে কর্তৃত্ব বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া ইত্যাদি। আমিও জিতব, তুমিও জিতবে কার্য সম্পাদন চুক্তিকে এই ৪ প্রকারের মধ্যে এক বা একাধিক প্রকারের ফলাফল অন্তর্ভুক্ত থাকে এবং চুক্তিবদ্ধ কর্মীরা তা আগে থেকে সুস্পষ্টভাবে জানতে পারে। ফলে তারা কেন হার-জিতের খেলায় অংশগ্রহণ করছে বলে মনে করে না। শুরু থেকেই তাদের কাছে সবকিছু স্পষ্ট থাকে। অধিকন্তু এই ধরনের সমঝোতার আরও কিছু সুবিধা থাকে। তা হলো কার্য সম্পাদনের ফলে প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিণতি বা ফলাফল কি হবে তা সকলে জানতে পারে। যেমন, আমি যদি দেরি করে অফিসে যাই, আমি যদি অন্যদের সহযোগিতা করতে প্রস্তুত না থাকি, আমি যদি আমার অধীনস্থদের সঙ্গে জুৎসই আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্ত থেকে কার্য সম্পাদনের জন্য সমঝোতামূলক সম্পর্কের উন্নয়ন না ঘটাই, আমি যদি তাদেরকে কাম্য ফলাফলের জন্য দায়বদ্ধ না রাখি, অথবা আমি যদি তাদের পেশাগত বর্ধন ও কর্মজীবনের উন্নতির ব্যবস্থা না করি, তবে এই স্বাভাবিক পরিণতি হিসেবে কি ঘটবে তাও এতে সুস্পষ্টভাবে নির্দেশ করা যায়। আমার মেয়ের বয়স যখন ১৬ বছর পূর্ণ হলো, তখন পারিবারিক গাড়িটি ব্যবহার করার বিষয়ে আমরা আমাদের মধ্যে আমিও জিতব, তুমিও জিতবে মূলক সমঝোতা সম্পাদন করি। আমরা এই বিষয়ে মতৈক্যে পৌঁছাই যে সে ড্রাইভিং এর সময় আইন মেনে চলবে, গাড়িটি পরিষ্কার রাখবে এবং এর যত্ন নেবে। আমরা আরও একমত হই যে সে গাড়িটি কেবল দায়িত্ব পালনের উদ্দেশ্যেই ব্যবহার করবে, এলোমেলো ঘুরে বেড়ানোর জন্য নয়। তার মা এবং আমাকে সাহায্য করার জন্য তার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সময় সে ড্রাইভার হিসেবে কাজ করবে। এছাড়াও আমরা এই বিষয়ে একমত হই যে সে তার অন্যান্য সকল দায়িত্ব আনন্দের সঙ্গে পালন করবে। স্মরণ করিয়ে দিতে হবে না। এসব শর্ত ছিল আমাদের বিজয়ের দিক। আমরা আরও সম্মত হলাম যে আমি এই বিষয়ে তাকে কিছু সহায়তা দেব। যেমন আমরা গাড়িটি দেব, গাড়ির জন্য গ্যাসের মূল্য আমি পরিশোধ করব এবং ইন্স্যুরেন্সের টাকা আমি দেব। সে প্রতি সপ্তাহে একবার, সাধারণত রবিবার বিকালে আমার সঙ্গে দেখা করবে এবং তখন আমরা আমাদের চুক্তি অনুসারে চলছি কিনা তা মূল্যায়ন করে দেখব। এই সমঝোতার পরিণতি ও ফলাফল আমাদের কাছে স্পষ্ট ছিল। যতদিন সে এই চুক্তির শর্তগুলো মেনে চলবে, ততদিন গাড়িটি ব্যবহার করতে পারবে। যখন শর্ত ভঙ্গ করবে, তখনই গাড়ি ব্যবহারের সুযোগ থেকে সে বঞ্চিত হবে। এই সমঝোতার ফলে শুরু থেকেই আমাদের দুজনের প্রত্যাশা স্পষ্ট হয়ে যায়। তার জন্য বিজয়ের বিষয় ছিল সে গাড়িটি ব্যবহার করতে পারছে। আমার এবং সান্দ্রার জন্য এতে জিতবার বিষয় ছিল।
কারণ আমাদের মেয়ের পরিবহন সমস্যা নিয়ে আমাদের ভাবতে হচ্ছিল না। এছাড়া ড্রাইভার হিসেবে কিছু সময় কাজ করার সাহায্যটুকু আমরা তার কাছ থেকে পাচ্ছিলাম। গাড়ি পরিষ্কার রাখা এবং এর যত্ন নেওয়ার জন্য আমাদের কিছু করতে হচ্ছিল না। এছাড়া আমরা এমন এক প্রকারের জবাবদিহিতা গড়ে তুলেছিলাম যে উপর থেকে তার উপর আমাদের হস্তক্ষেপ করতে হচ্ছিল না, বা সে কি পদ্ধতিতে কাজ করছে তার খবরদারি করতে হচ্ছিল না। তার সততা, বিবেকবোধ, উপলব্ধির ক্ষমতা এবং আমাদের উভয়ের আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টের উচ্চমাত্রার সঞ্চয় তাকে উন্নততর পরিচালনা শক্তি প্রদান করেছিল। প্রতিনিয়ত তার কাজকর্মের খোঁজ খবর নিয়ে তাৎক্ষণিকভাবে তাকে পুরস্কার বা শক্তি প্রদানের কোনো প্রয়োজন আমাদের পড়তো না। আমাদের উভয় পক্ষের মধ্যে আমিও জিতব, তুমিও জিতবে সমঝোতা ছিল এবং তা আমাদের সকলকে স্বাধীনতা প্রদান করেছে। আমিও জিতব, তুমিও জিতবে চুক্তি আশ্চর্যজনক স্বাধীনতা প্রদান করে, কিন্তু এরকম সমঝোতাকে বিচ্ছিন্ন একটি কৌশল হিসেবে গ্রহণ করা যাবে না। সুফল পেতে হলে উভয় পক্ষের মধ্যে ব্যক্তিগত সততা এবং সম্পর্কের বিশ্বস্ততা থাকতে হবে। অর্থাৎ সমঝোতাকারীদের ব্যক্তিগত সততা ও উভয় পক্ষের মধ্যকার সম্পর্কের বিশ্বস্ততা হলো এরকম সম্পর্কের ভিত্তি। একটি সত্যিকার আমিও জিতব, তুমিও জিতবে চুক্তি হলো এক প্রকারের দৃষ্টান্ত বা চরিত্র এবং পারস্পরিক সম্পর্কের ফসল। কেবল এরকম দৃষ্টান্ত বা চরিত্র বা সম্পর্কের প্রেক্ষাপট উপস্থিত থাকলেই আমিও জিতব, তুমিও জিতবে চুক্তি একটি পরস্পর নির্ভরশীল মিথস্ক্রিয়াকে সংজ্ঞায়িত ও পরিচালিত করতে সক্ষম হয়। ৪. পদ্ধতিসমূহ। আমিও জিতব, তুমিও জিতবে মূলক অবস্থান একটি প্রতিষ্ঠানে কেবল তখনই টিকে থাকতে পারে যখন এর পদ্ধতিসমূহ একে সমর্থন করে। আপনি যদি মুখে আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের কথা বলেন, কিন্তু বাস্তবে আমিও জিতব, তুমি হারবে দৃষ্টান্তকে পুরস্কৃত করেন, তবে বুঝতে হবে আপনি পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আসলে সে ব্যবস্থাকে পুরস্কৃত করা হয়, সে ব্যবস্থাই টিকে থাকে। আপনি যদি লক্ষ্য অর্জন করতে চান এবং আপনার মিশন বিবৃতিতে আপনি আপনার মূল্যবোধের প্রতিফলন ঘটান, তবে আপনাকে এই লক্ষ্য এবং মূল্যবোধের সঙ্গে পুরস্কৃত করার বিধানকে সমন্বিত করতে হবে। যদি তা ব্যবস্থাপনা পদ্ধতির মধ্যে সমন্বিত না হয়, তবে ধরে নিতে হবে আপনি আপনার কথা অনুসারে কাজ করছেন না। অর্থাৎ আপনি এমন একজন ব্যবস্থাপকের মতো চলছেন যিনি কর্মীদের মধ্যে সহযোগিতার কথা বলেন কিন্তু বাস্তবে প্রতিযোগিতার চর্চা করেন। আমি কয়েক বছর আমেরিকার মধ্য পশ্চিম অঞ্চলের একটি বড় রিয়েল এস্টেট কোম্পানির সাথে কাজ করছিলাম। আমার ওই প্রতিষ্ঠানে প্রথম বছরের অভিজ্ঞতা হলো এরকম: ৮০০ বিক্রয় প্রতিনিধি একটি বাৎসরিক অনুষ্ঠানে একত্রিত হলেন। অংশগ্রহণকারীদের আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠান ছিল অত্যন্ত বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ। ৮০০ প্রতিনিধির মধ্যে ৪০ জনকে সর্বাধিক বিক্রয়ের জন্য এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হলো। পুরস্কার প্রদান অনুষ্ঠানকেও বর্ণাঢ্য করে আনন্দদায়ক করা হয়েছিল। উপস্থিত সকলেই এতে আনন্দ উপভোগ করে, কিন্তু এরপরেও এতে কোনো সন্দেহ নেই যে পুরস্কারপ্রাপ্ত ৪০ জন প্রতিনিধি সেখানে বিজয়ী হয়, আর বাকি ৭৬০ জন পরাজিত হওয়ার বেদনায় দগ্ধ হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদ্ধতি এবং সাংগঠনিক কাঠামোকে আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের লক্ষ্যে গড়ে তোলার জন্য শিক্ষামূলক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নমূলক কার্যক্রম শুরু করি। প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীদের মধ্যে এমন মনোভাব গড়ে তুলতে চেষ্টা করি যাতে তারা পরস্পরকে সহযোগিতা করে এবং এই সহযোগিতা বা যৌথ ক্রিয়ার মাধ্যমে বেশিরভাগ বিক্রয়কর্মী তাদের প্রত্যেকের ব্যক্তিগত যোগ্যতা অনুসারে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সমর্থ হয়। পরের বছর আবার সেরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১,০০০-এরও বেশি বিক্রয়কর্মী উপস্থিত হন এবং প্রায় ৮০০ কর্মী পুরস্কৃত হন। এর মধ্যে বেশিরভাগই স্বনির্বাচিত লক্ষ্য অর্জন এবং দলগত লক্ষ্য অর্জনের জন্য পুরস্কৃত হন। মাত্র কয়েকজনকে তুলনামূলক অর্জনের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারীদের আনন্দ দেওয়ার জন্য বাহ্যিকভাবে অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য করার কোনো ব্যবস্থা করতে হয়নি। তবুও অংশগ্রহণকারীদের মধ্যে স্বাভাবিকভাবে অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনা ছিল, কারণ তারা একে অন্যের বিজয়ে অংশ নিতে পারছিল। দলীয়ভাবে পুরস্কারপ্রাপ্তরা একত্রে তাদের পুরস্কার গ্রহণ করছিল। পরদিন ছিল সমস্ত অফিসের জন্য ছুটির দিন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবছর যে ৮০০ জন পুরস্কৃত হলেন তাদের সকলেই পূর্ববর্তী বছরের ৪০ জনের প্রত্যেকের তুলনায় বেশি পরিমাণে বিক্রয় করেছেন এবং এই বিক্রয়ে মাথাপিছু লভ্যাংশের পরিমাণও ছিল বেশি। ফলে দেখা যায় আমিও জিতব, তুমিও জিতবে মূলক চেতনা স্বর্ণের ডিম সংখ্যাকে তাৎপর্যমূলকভাবে বৃদ্ধি করে এবং তার রাজহাঁসকেও বাঁচিয়ে রাখে। ফলে এতে সহযোগিতা ও যৌথ ক্রিয়ার সৃষ্টি হয়। এই যৌথ ক্রিয়ায় যারা সম্পৃক্ত ছিল তারা প্রত্যেকেই আশ্চর্য রকমের উদ্বুদ্ধ হয়েছিল।
এই ঘটনাটির ক্ষেত্রে যে প্রতিযোগিতা ছিল তা নয়, বাজারে প্রতিযোগিতা ছিল, অন্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা ছিল, এমনকি বিগত বছরের বিক্রয়ের পরিমাণের সঙ্গেও প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতায় কোনো ক্ষতি নেই, কারণ এতে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক ছিল না। যেখানে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক নেই, সেখানে প্রতিযোগিতা থাকতে পারে। তাই পারস্পরিক নির্ভরশীলতাহীন উন্মুক্ত বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার শক্তি অর্জনের জন্যই কোম্পানির অভ্যন্তরে অর্থাৎ পারস্পরিক নির্ভরশীল কাজের জগতে সহযোগিতা বা যৌথ ক্রিয়ার সম্পর্ক আবশ্যক। মনে রাখতে হবে, যেখানে প্রতিযোগিতা, সেখানে আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্ত বাস্তবায়িত হতে পারে না। আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানকে টিকিয়ে রাখার জন্য ব্যবস্থাপনা পদ্ধতির সমর্থন প্রয়োজন, অর্থাৎ প্রশিক্ষণ পদ্ধতি, পরিকল্পনা পদ্ধতি, যোগাযোগ পদ্ধতি, বাজেট পদ্ধতি, তথ্যাবলী আদান প্রদানের পদ্ধতি, বেতন বা ক্ষতিপূরণ পদ্ধতি প্রত্যেকটি আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের মূলনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠতে হবে। আমি অন্য একটি প্রতিষ্ঠানের জন্য পরামর্শক হিসেবে কিছুদিন কাজ করেছিলাম, যার প্রেসিডেন্ট আমাকে তার কর্মীদের মানবিক সম্পর্ক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছিলেন। তার বদ্ধমূল ধারণা ছিল যে তার কর্মীদের মধ্যেই সমস্যা বিদ্যমান। প্রেসিডেন্ট আমাকে বললেন, যে কোনো স্টোরে যান এবং গিয়ে দেখেন যে তারা আপনার সাথে কিরকম ব্যবহার করে। তারা কেবলমাত্র অর্ডার গ্রহণকারী। তারা জানেই না যে কি করে একজন ক্রেতার সাথে ঘনিষ্ঠ হতে হয়। পণ্য সম্পর্কিত জ্ঞান তাদের একেবারেই শূন্য এবং পণ্য ও চাহিদার যুগলবন্দি স্থাপনে যে দক্ষতা ও জ্ঞান দরকার তা তাদের নেই। সুতরাং আমি বিভিন্ন স্টোরে গেলাম এবং দেখলাম যে তার কথা ঠিক, কিন্তু এর থেকে আমার মনের মধ্যে থেকে প্রশ্নটি কোনোভাবেই যাচ্ছিল না যে কি কারণে বিক্রয়কর্মীদের এই ধরনের আচরণ তৈরি হলো। দেখুন, আরেকটি বিষয় আপনার জানা দরকার। প্রেসিডেন্ট আমাকে বললেন, প্রতিটি বিক্রয় কেন্দ্রে নিয়োজিত আমাদের বিভাগীয় প্রধানেরা ভালোই কাজ দেখিয়েছে। আমরা তাদেরকে বলেছিলাম তাদের কাজের 2/3 হলো বিক্রয় এবং অবশিষ্ট 1/3 হলো ব্যবস্থাপনা, এবং তাদের বিক্রয়ের মাত্রা অন্য সবাইকে অতিক্রম করে গেছে। এখন আমরা চাই যে আপনি আমাদের বিক্রয় প্রতিনিধিদের কিছুটা প্রশিক্ষণ দিন। প্রেসিডেন্টের ওই কথাগুলো আমার অন্তর্দৃষ্টির সামনে লাল পতাকা উত্তোলন করে দিল। তখন আমি তাকে বললাম, আমাকে আরো কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। আমার কথা প্রেসিডেন্টের পছন্দ হলো না। তার ধারণা সমস্যা কোথায় তিনি তা ভালো করেই জানেন এবং তার মতে কর্মীদের প্রশিক্ষণই হচ্ছে এর সমাধান। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল রইলাম। তারপর 2 দিনের মধ্যে আমি প্রকৃত সমস্যাটি উদ্ঘাটন করতে সক্ষম হই। সমস্যার কারণ, কাজের প্রকৃতি ও বেতন পদ্ধতি থেকে নির্যাস আহরণ পর্যন্ত সবকিছুই ম্যানেজারদের হাতে ছিল। তারা ক্যাশ রেজিস্টারের পেছনে দীর্ঘ সময় দাঁড়িয়ে নির্যাস আহরণ করতে থাকে। পাইকারি দোকানগুলো অর্ধেক সময় অত্যন্ত ধীরস্থির এবং আধা সময় প্রবল ব্যস্ত থাকে। ম্যানেজার নানা রকম অনুৎপাদনশীল কাজ, যেমন ইনভেন্টরি নিয়ন্ত্রণ, স্টক করার কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিক্রয় কর্মীদের দিয়ে করিয়ে থাকে এবং তারা ক্যাশ রেজিস্টারের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু টাকা গোনে। এই কারণেই বিভাগীয় প্রধানগণ বিক্রির ক্ষেত্রে সবার উপরে ছিল। আমরা একটা পদ্ধতি পরিবর্তন করি, বেতন সংক্রান্ত পদ্ধতি, এবং সমস্যাটি রাতারাতি সংশোধন করা হয়। আমরা একটি প্রক্রিয়া দাঁড় করাই যেখানে ম্যানেজাররা তখনই টাকা পাবে যখন তার বিক্রয় প্রতিনিধিরাও টাকা পাবে। আমরা বিক্রয় কর্মকর্তাদের চাহিদা এবং লক্ষ্যকে ম্যানেজারদের চাহিদা ও লক্ষ্যের উপর চাপিয়ে দিলাম, এবং এতে মানবিক সম্পর্কের উন্নয়নের উপর প্রশিক্ষণের চাহিদা হঠাৎ করে উধাও হয়ে গেল। মূল চাবিকাঠি ছিল সত্যিকার আমিও জিতব, তুমিও জিতবে পুরস্কার প্রদানের পদ্ধতি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যবস্থাপনা পদ্ধতির মধ্যে সমস্যা রয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে নয়। আপনি যদি খারাপ ব্যবস্থাপনা পদ্ধতিতে একজন ভালো কর্মীকে ফেলে দেন, তবে তার কাছ থেকে আপনি ভালো ফলাফল পাওয়ার আশা করতে পারেন না, বরং খারাপ ফলই লাভ করবেন। উন্নত জাতের ফল পাওয়ার জন্য আপনাকে উন্নত জাতের গাছই লাগাতে হবে। মানুষ যখন যথার্থ অর্থে আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্ত থেকে চিন্তা করতে শেখে, তখন তারা ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি করা এবং প্রয়োগ করতে সক্ষম হয়। তারা অহেতুক প্রতিযোগিতার মনোভাবকে সহযোগিতার মনোভাবে রূপান্তরিত করতে পারে এবং শক্তিশালী উপায়ে উৎপাদন ক্ষমতা অর্থাৎ পি এবং পিসি উভয়কে গঠন করার মাধ্যমে তাদের সাফল্যকে প্রভাবিত করতে পারে। ব্যবসার ক্ষেত্রে নির্বাহীগণ তাদের পদ্ধতিগুলোকে ব্যবহার করে উচ্চমাত্রায় উৎপাদনক্ষম মানুষ যারা একসাথে কাজ করে তাদের নিয়ে দল গঠন করেন, যাতে বাহ্যিক কর্মদক্ষতার গুণগত মানের সাথে প্রতিযোগিতা করতে পারে। শিক্ষাক্ষেত্রে শিক্ষকগণ সমঝোতার ভিত্তিতে এবং ব্যক্তিগত কার্যক্ষমতার উপর ভিত্তি করে পদ্ধতির উন্নয়ন করতে পারে এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন যেন তারা একে অপরের উৎপাদনশীল উপায়ে সহযোগিতা করে, নিজেরা যেন তা শেখে এবং অর্জন করে। পরিবারে
মা-বাবা তাদের দৃষ্টিপাত প্রতিযোগিতাকে পরিবর্তন করে একে অপরের প্রতি সহযোগিতাশীল মনোভাব চর্চা করতে পারেন। তারা বাড়িতে আমিও জিতব, তুমিও জিতবে চুক্তির ভিত্তিতে দায়িত্বশীলতা বন্টন করতে পারেন, যা সর্বদা নজরদারি করা বন্ধ করে এবং বাবা-মাকে সেই কাজ করার সক্ষমতা প্রদান করে যা কেবল তারাই করতে পারে। আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্ত একজন ব্যক্তিকে সুস্পষ্ট দিক নির্দেশনা এবং প্রাপ্ত উৎসের ভিত্তিতে নির্দিষ্ট ফলাফল অর্জন করার জন্য দায়িত্বশীল করে। এই দৃষ্টান্ত একজন ব্যক্তিকে ফলাফল অর্জন এবং মূল্যায়নে দায়বদ্ধ করে তোলে এবং কাজের স্বাভাবিক পরিণতি হিসেবে ফলাফলকে দেখতে চায়। আমিও জিতব, তুমিও জিতবে ব্যবস্থাপনা পদ্ধতি এমন একটি পরিবেশ সৃষ্টি করে যা আমিও জিতব, তুমিও জিতবে কার্য সম্পাদনা চুক্তিকে সমর্থন যোগায় এবং শক্তিশালী করে। ৫. প্রক্রিয়াসমূহ। আমিও জিতব, তুমিও জিতবে প্যারাডাইমের পঞ্চম মাত্রা হল কার্য সম্পাদনের প্রক্রিয়া। আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানের লক্ষ্যে পৌঁছাতে হলে এই দৃষ্টান্তকেই প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে হবে। অন্য কোনো প্রক্রিয়ায়, অর্থাৎ আমিও জিতব, তুমিও হারবে অথবা আমি হারব, তুমি জিতবে প্রক্রিয়া অবলম্বন করে আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানের লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। যে ব্যক্তি আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানকে পছন্দ করে না, তার পক্ষে আমিও জিতব, তুমিও জিতবে লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করা সম্ভব নয়। তাই কিভাবে আমি জিতব, তুমিও জিতবে লক্ষ্যে পৌঁছানো যাবে সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুজন আইনের অধ্যাপক রজার ফিশার এবং উইলিয়াম ইউরি তাদের লেখা একটি অন্তর্দৃষ্টিপূর্ণ বই গেটিং নিউ ইয়েস তাতে আমিও জিতব, তুমিও জিতবে কথাটি ব্যবহার করেননি। তবুও তাদের বইয়ের মূল দর্শনের সঙ্গে আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের সাথে সাদৃশ্যপূর্ণ। তারা তাদের গ্রন্থে মূলনীতিভিত্তিক দৃষ্টিভঙ্গি বনাম পদমর্যাদাগত দৃষ্টিভঙ্গি কথাগুলো ব্যবহার করেছেন। তাদের পরামর্শ হলো মূলনীতিভিত্তিক আপোসরফার মূল কথা হলো সমস্যা থেকে ব্যক্তিত্বে পৃথক করা। এতে পদমর্যাদার উপর গুরুত্ব না দিয়ে লক্ষ্যের বা অর্জনযোগ্য বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়। পারস্পরিক অর্জনের জন্য বিকল্প খুঁজে বের করা হয় এবং নিরপেক্ষ মানদণ্ডকে উৎসাহিত করা হয়, অর্থাৎ এমন একটি মানদণ্ড বা মূলনীতিকে গ্রহণ করা হয় যা থেকে উভয় পক্ষই লাভবান হবে। বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানে পৌঁছার জন্য আমি নিম্নোক্ত 4টি ধাপ বিশিষ্ট প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দিয়ে থাকি। প্রথমত, সমস্যাটিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখুন। অপরপক্ষের প্রয়োজন ও বিবেচ্য বিষয়কে প্রকাশ করুন এবং তারা যেমন করে তাদের বিবেচ্য বিষয়কে উপলব্ধি করে সেইভাবে বা তার চেয়েও আরও গভীরতরভাবে তা বোঝার চেষ্টা করুন। দ্বিতীয়ত, মূল সমস্যা বা মূল বিবেচনাসমূহ চিহ্নিত করুন, পদমর্যাদা বা অবস্থান নয়। তৃতীয়ত, কোন ফলাফল সম্পূর্ণ গ্রহণযোগ্য সমাধান গঠন করতে সক্ষম হবে তা নির্দিষ্ট করুন। চতুর্থত, ওই ফলাফল অর্জনের লক্ষ্যে সম্ভাব্য নতুন বিকল্পসমূহ চিহ্নিত করুন। পঞ্চম ও ষষ্ঠ অভ্যাস সরাসরি এই প্রক্রিয়ার দুটি উপাদান নিয়ে কাজ করে। পরবর্তী 2 অধ্যায়ে আমরা এদের গভীরে প্রবেশ করব। এক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের সারমর্ম গভীর আন্তঃসম্পর্কে সম্পর্কিত, অর্থাৎ এই দৃষ্টান্তের লক্ষ্য এবং উপায় বা পদ্ধতি অভিন্ন। আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্ত আসলে কোনো ব্যক্তিত্বের কৌশল নয়, বরং এটি মানবীয় মিথস্ক্রিয়ার একটি সমষ্টিগত দৃষ্টান্ত। ইহা চরিত্রের দৃঢ়তা, পরিপক্কতা এবং বিস্তৃত মানসিকতা থেকে উৎপন্ন হয়। ইহা উচ্চমাত্রার সম্পর্ক দিয়ে বিকাশিত হয়। এটি এমন একটি চুক্তি বা মতৈক্যের অংশ যা প্রত্যাশা এবং অর্জনের সুস্পষ্ট করে প্রকাশ করতে পারে এবং সঠিক পথে পরিচালিত করে। সহযোগিতামূলক পদ্ধতির মাঝে এটি সমৃদ্ধশালী হয় এবং যে প্রক্রিয়ায় আমরা পঞ্চম ও ষষ্ঠ অভ্যাসকে পূর্ণাঙ্গরূপে পরীক্ষা নিরীক্ষা করব সেই প্রক্রিয়ার মাধ্যমে এটি অর্জিত হয়। অনুশীলন সম্পর্কিত পরামর্শ। 1. আসন্ন মিথস্ক্রিয়া সম্পর্কে চিন্তা করুন। যেখানে আপনি একটি চুক্তি সম্পাদন করবেন, আপনার সাহস ও বিবেচনা এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার ব্যাপারে আত্মপ্রতিজ্ঞ হন। 2. সেই সব প্রতিবন্ধকতার একটি তালিকা তৈরি করুন যেগুলো আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্ত প্রয়োগ করার ক্ষেত্রে আপনার সামনে এসে দাঁড়ায়। এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য আপনার প্রভাব বলয়ের মধ্যে কি কি করা যেতে পারে তা নির্ধারণ করুন। 3. একটি নির্দিষ্ট সম্পর্ক নির্বাচন করুন যেখানে আমিও জিতব, তুমিও জিতবে চুক্তি গড়ে তুলতে চান।
নিজেকে অন্য একটি ব্যক্তির অবস্থানে রেখে সম্পর্কটিকে দেখার চেষ্টা করুন এবং লোকটি সমস্যার সমাধানকে কিভাবে দেখে বলে আপনি মনে করেন তা স্পষ্টভাবে লিখুন। এবার লোকটিকে প্রস্তাব দিন, যাতে পরস্পরের জন্য লাভজনক একটি সমঝোতামূলক সমাধানে যতক্ষণ না পৌঁছানো যায় ততক্ষণ যেন তিনি আপনার সাথে যোগাযোগ রাখতে সম্মত থাকেন। ৪. আপনার জীবনে ৩টি গুরুত্বপূর্ণ সম্পর্ক চিহ্নিত করুন এবং প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে আপনার ধারণা লিপিবদ্ধ করুন। এমন কিছু সুনির্দিষ্ট উপায়ের কথা লিখুন যাতে আপনি এর প্রতিটি অ্যাকাউন্টে জমা বৃদ্ধি করতে পারেন। ৫. নিজের পাণ্ডুলিপিকে গভীরভাবে বিশ্লেষণ করুন। এটি আমি কি জিতব, তুমি হারবে, এই প্যারাডাইম অন্যান্য মানুষের সঙ্গে আপনার মিথস্ক্রিয়ার উপর কি প্রভাব ফেলে? আপনি কি আপনার দৃষ্টান্তের মূল উৎস চিহ্নিত করতে পারেন? আপনার বর্তমান বাস্তবতায় এই পাণ্ডুলিপি আপনাকে পর্যাপ্ত সহায়তা দিতে পারছে কিনা তা নির্ণয় করুন। ৬. এমন একজন আদর্শ শনাক্ত করুন যিনি আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের পারস্পরিক সুবিধা অর্জনের চেষ্টা করেন। তাকে খুব কাছ থেকে দেখুন এবং সেই ব্যক্তির উদাহরণ থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ হন। শেষ হলো আজকের পর্ব। শ্রোতা বন্ধুগণ, যদি বইটি শুনে আপনাদের কাছে ভালো লেগে থাকে, পর্বগুলো শুনতে যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে আপনাদের বইটি। আপনাদের ছোট্ট একটি কমেন্টস আমাদেরকে বই পড়ার জন্য আরও উৎসাহিত করে। পরবর্তী পর্ব পেতে হলে আমাদের অডিও বুকস বাই বুকবেঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।